স্বাগতম অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড সিরিজের সিজন 2-তে। সিজন 1 আমি সম্পূর্ণ পার্ট 1 ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি। সো যারা আগের সিজন 1 দেখোনি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও, না হলে সিজন 2 কিছুই বুঝবে না। তো আর দেরি না করে বাকি সিজন শুরু করা যাক। শুরুতে একটি ভবনের গায়ে লেখা থাকে নেক্সট স্টেজ স্টার্ট। নিচে আরিসু, উসাগি, চিসিয়া এবং কুইনা নিজেদের মতো কথা বলছে যে খেলা কেন শুরু হচ্ছে না। তারপরে তারা দেখতে পায় কিছু গাড়ি সেখানে আসছে। সেখানে কিছু লোক নেমে বলে যে আমরা জানতে পেরেছি যে খেলার পরবর্তী পর্যায় শুরু হতে চলেছে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই সেখানে হত্যাকাণ্ড শুরু হয়। কেউ যেন সবার উপর গুলি চালাচ্ছে। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। কেউ এখানে দৌড়াচ্ছে, আবার কেউ ওখানে। আরিসু আর তার বন্ধুরাও তাদের জীবন বাঁচাতে দৌড়াচ্ছে। কেউ জানে না কোথা থেকে গুলি আসছে। তারপর চিসিয়া আকাশে কিং অফ স্পেডসের কার্ড উঠতে দেখে এবং তারপর তারা দেখতে পায় কালো ওভারকোট পরা একজন লোক বন্দুক নিয়ে আসছে এবং তার হাতে একটি বন্দুকও রয়েছে, যার অর্থ হলো এ হলো স্পেডসের রাজা যে গুলি বর্ষণ করছে। এখন তারা তার হাত থেকে নিজেদের বাঁচাতে দৌড়াচ্ছে। তারপর আরিসুদের বন্ধু টাট্টা সে একটি গাড়ি নিয়ে আসে। সবাই গাড়িতে বসে চলে যায়, কিন্তু বোমার কারণে চিসিয়া গাড়িতে বসতে পারে না। এখন গাড়িতে তারা আলোচনা করছে যে খেলা কখন শুরু হয়েছে। তাদের তো জানাই ছিল না। এখন তারা জানে না যে তাদের কাকে হত্যা করতে হবে। তারপর আরিসু বলে যে আমাদের এই লোকটিকে হত্যা করতে হবে এবং সে সবচেয়ে শক্তিশালীও। সে আরও বলে যে প্রতিটি টাসের নিজস্ব রাজা থাকে এবং যদি আমরা সবাইকে পরাজিত করি তবে এই স্টেজে আমরা জয়ী হব। আর যেই তাসগুলো আকাশে দেখা যাচ্ছে তাদের কোনো নির্দিষ্ট জায়গা নেই, সেগুলো পুরো শহরে ঘুরে বেড়াচ্ছে। তার মানে পুরো খেলাটা এই পুরো শহর জুড়ে হবে। যখন তারা এই বিষয়ে কথা বলছিল তখন স্পেডস কিং পেছন থেকে একটি গাড়ি নিয়ে এসে তাদের উপর গুলি চালাতে শুরু করে। তারপর তাদের তাড়া করতে শুরু করে। এই সময় তাদের গাড়ি পড়ে যায় এবং তারা তাদের জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। এখন পালাতে পালাতে তারা সব একটা স্থানে এসে পৌঁছায়। এখন তাদের বাকি বন্ধুদের কোনো খবর পাওয়া যায় না। তাই তারা একটা কার শোরুমে যায়, যেখানে টাট্টা নতুন নতুন কার দেখার সময় তার থেকে একটা কার চালানোর ইচ্ছা করে। তবে উসাগি আর আরিসু খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। আর খাবার কালেক্ট করার সময় আরিসুর তার পুরনো স্মৃতি মনে পড়ে যে তারা কিভাবে একসাথে খাবার খেত। তারপর তারা দুজনে বন্ধুদের কাছে ফিরে আসে। তারা খাবার খায় আর এই গেমে জেতার কথা ভাবতে থাকে। এখন পর্যন্ত যতগুলো খেলা হয়েছে সব খেলা একটা বর্ডারল্যান্ড ছিল, অর্থাৎ যতজন প্রতিযোগী থাকতো তারা যদি এক জায়গায় থাকে সেখান থেকে আর বের হতে পারতো না। কিন্তু এবার এখানে কোনো বর্ডার নেই। আর যতটুকু প্রশ্ন ফেস কার্ডের সেটা পুরো শহর জুড়ে ছড়িয়ে আছে। এখন পর্যন্ত তারা যত গেমই বিশ্লেষণ করেছে কোনো গেম নিয়ম ছাড়া খেলা হয়নি। অর্থাৎ যারা এই গেম চালাচ্ছে হয়তো এলিয়েন বা মাস্টার মাইন্ড সবসময় নিয়ম অনুযায়ী পুরো গেম পরিকল্পনা করেছে। যদি আমরা এখন স্পেডস কিংয়ের এলাকায় থাকি তাহলে সে শুধু আমাদের মেরে ফেলতে চাইবে, কিন্তু যদি অন্য কারো এলাকায় চলে যাই তাহলে হয়তো ওই স্পেডস কিং থেকে মুক্তি পেতে পারবো। আর হতে পারে অন্য গেমে জিতলে আমাদের জীবন অর্থাৎ ভিসার সময় বাড়বে আর কিছুটা সময় ভাবার সুযোগও মিলবে। এখন শহরের সবচেয়ে দূরে অর্থাৎ শহরের একপাশের দিকে থাকে কিং অফ ক্লাবস। তারা সিদ্ধান্ত নেয় প্রথমে ওই কিং অফ ক্লাবসের কাছে যাবে আর তার সঙ্গে গেম খেলবে। তারপরে স্পেডস কিংয়ের বিষয়টা দেখবে। আর হতে পারে অন্য গেম জিতলে আমাদের জীবন অর্থাৎ ভিসার সময় বাড়বে আর কিছুটা সময় ভাবার সুযোগ মিলবে। বড় বড় এয়ার বেলুন যেটাতে বড় করে টাস আঁকা ছিল সেটির সাহায্যে তারা একটা লোকেশনে পৌঁছে যায়, যেটি একটি পোর্টের মতো লাগছিল। সেখানে যাওয়ার পর তারা দেখে এখানে অনেক কন্টেনার রাখা। সেই সময় গেম খেলতে 5 জনের দল দরকার ছিল, কিন্তু তারা মাত্র 4 জন ছিল। তখনই সেখানে পঞ্চম ব্যক্তি আসে, যে হলো নিরাগী, যে কিনা সেদিন আগুনে ঝাঁপ দিয়ে আগুনিকে মারার সময় নিজেও পুড়ে যায়, কিন্তু কোনোভাবে সে বেঁচে গেছে। তবে কেউ নিরাগের উপর বিশ্বাস করে না। তারা ভাবে হয়তো সে তাদের ঠকাবে বা মেরে ফেলার চেষ্টা করবে, কিন্তু ততক্ষণ অবধি তাদের আর কোনো বিকল্প সুযোগ ছিল না। অনিচ্ছা সত্ত্বেও তাকে টিমে নিতে হয়। আর এই খেলার নিয়ম ছিল টিমের সব মেম্বার একসঙ্গে খেলতে হবে। এই খেলাটির নাম ছিল অসমোসিস। এখানে তাদের মুখোমুখি হয় 5 জনের একটি দল, যাদের নেতা ছিল কিউমা। তার বড়ে ছিল আর মস্তিষ্কও ছিল তীক্ষ্ণ। কিন্তু তার মতে পৃথিবীতে নগ্ন হয়ে এসেছি, যাবো নগ্ন হয়ে, তাহলে পোশাক পরার দরকার কি? তাই সে নগ্ন অবস্থায় গেমের সব নিয়ম বোঝাতে শুরু করে। প্রথমে বলা হয় সে হলো কিং অফ ক্লাবস। এখন এই খেলার নিয়ম বেশ আলাদা ছিল। এই গেম খেলতে তাদের সময় ছিল 2 ঘন্টা। আর এবারের গেমের নিয়মও ছিল সবচেয়ে বেশি। এই গেমের নিয়ম হলো, প্রথম নিয়ম, গেমে থাকা 2 দলের পয়েন্ট শুরু হবে 10,000 নিয়ে। দ্বিতীয় নিয়ম, চাইলে নিজের 100 পয়েন্ট রেখে বাকিগুলো বন্ধুদের মধ্যে ভাগ করা যাবে, হতে পারে সেটা সমান বা কম বেশি। তৃতীয় নিয়ম, যদি শত্রু দল তাদের স্পর্শ করে, অর্থাৎ ধরেন আপনাকে স্পর্শ করে আর তাদের পয়েন্ট আপনার থেকে বেশি হয়, তাহলে তারা জিতবে, আপনি হারবেন, যার ফলে আপনার থেকে 500 পয়েন্ট চলে গিয়ে যুক্ত হবে আপনার শত্রুর পয়েন্টের সাথে। চতুর্থ নিয়ম, যদি 2 জন একসঙ্গে মিলে যায়, অর্থাৎ একে অপরকে স্পর্শ করে আর তাদের পয়েন্ট বেশি থাকে, এমন অবস্থায় তারা যদি কোনো শত্রুকে স্পর্শ করে তাহলে তারা জিতবে। তবে জিতলে পয়েন্ট 2 ভাগে ভাগ হবে, অর্থাৎ 500 এর অর্ধেক 250 করে। পঞ্চম নিয়ম,
নিজের বেস ক্যাম্পকে রক্ষা করতে হবে। এখানে সবসময় একজন মানুষকে থাকতে হবে। কেউ যদি না থাকে আর শত্রু দলের কেউ যদি এখানে পৌঁছে যায় তাহলে তাকে দেওয়া হবে 10,000 পয়েন্ট। ষষ্ঠ নিয়ম, যদি বেস ক্যাম্পে কোনো নিজের টিম মেম্বার থাকে আর সে বেস ক্যাম্প স্পর্শ করে তাহলে তার পয়েন্ট ইনফিনিটি হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে তাকে পুরো সময় বেস ক্যাম্প স্পর্শ করে থাকতে হবে। হাত সরালে আবার আগের মতো পয়েন্ট হবে। সপ্তম নিয়ম, কাউকে আঘাত করা যাবে না, অর্থাৎ কাউকে হত্যা করার চেষ্টা করা যাবে না, হোক সে কিং দলের কিংবা চ্যালেঞ্জার্স অর্থাৎ আরিসুদের দলের। এখানে নিয়মের সমাপ্ত ছিল না, কারণ এতে আছে বোনাস পয়েন্টের সুযোগ। এখানে থাকা কন্টেনারগুলোর মধ্যে দুই দলের কাছেই 6টি করে কন্টেনার খোলার সুযোগ ছিল। এগুলোর মধ্যে বেশ কিছু কন্টেনারে পয়েন্ট রাখা ছিল। কোনো কন্টেনারে 1000, তো কোনোতে 1500 আর কোনোতে 2500। নির্ধারিত সময় অর্থাৎ 2 ঘন্টা পর খেলাটির ফলাফল আসবে। যে দল সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সেই দল জিতবে আর অন্য দলের সবাইকে মেরে ফেলা হবে। কিন্তু যদি ইনফিনিটি পাওয়ারের কেউ অন্য দলের একজনকে স্পর্শ করে তাহলে তার পয়েন্ট 500 নয়, বরং সব পয়েন্টই মাইনাস হয়ে যাবে এবং সরাসরি লেজার আঘাত করে তাকে মেরে ফেলা হবে। এরপর শুরু হয় এই ভয়ঙ্কর খেলা। দুই দলেই 5 জন 5 জন থাকে আর এই খেলাটির নিয়ম ছিল যদি দলবদ্ধ হয়ে ভালো করে খেলা যায় তবেই জেতা সম্ভব। এখন এই চলতি গেমের মাঝে তারা নিজেদের মধ্যে অনেক আলোচনা করে। এখানে জানিয়ে দিই, শুরুতে শহরে যে আতশবাজি হয়েছিল তখন অনেক মানুষ হারিয়ে যায় আর এই গেমে চলে আসে। জার্মানি এখানে এই লোকগুলো অর্থাৎ এই 5 কম্পিটিটরও খেলোয়াড়ই ছিল। এই ব্যাপারটা আমরা শেষে বুঝতে পারবো। যাই হোক, দেখানো হয় এদের লিডার কিউমা ও তার দলের পুরনো অতীত। তারা সব একটি ব্যান্ডের সদস্য ছিল, গান বাজাতো তারা। কিউমা ছিল লিড সিঙ্গার, কেউ ছিল বেস গিটারিস্ট, একজন ড্রাম বাজাতো, আরেকজন অক্টোপ্যাড বাজাতো এবং একজন পিয়ানো বাজাতো। তাদের জীবন অনেক দেনা ছিল, কিন্তু জীবনযাপনের যে মজা প্রয়োজন ছিল তার ভরপুর তারা পেত। সবার জীবনে একটা সুখ ছিল, কিন্তু হঠাৎ করে তাদের জীবনও আতশবাজি ঘটে আর তারা গেমে চলে আসে। আর এখন ভালো খেলার কারণে কিংবা সেই গেম মাস্টারদের কিছু র্যান্ডম মানুষ বেছে নেওয়ার কারণে তারা হয়ে যায় ফেস কার্ডধারী। নতুন কিং, নতুন কুইন এবং নতুন হার্ট কিং। এভাবেই গেম চলতে থাকে। তারা একে অপরকে ধরার চেষ্টা করে। গেমের মজার অংশ হলো একজনকে ধরার আগে অনুমান করতে হয় সামনের ব্যক্তির পয়েন্ট কত হতে পারে। যেমন যদি সামনের ব্যক্তির 3000 পয়েন্ট হয় আর আপনার পয়েন্ট মাত্র 2500 হয়, আপনি তাকে ধরলে বা সে আপনাকে ধরলে পয়েন্ট বেশি থাকা ব্যক্তি জিতবে। তাই তারা একে অপরকে স্পর্শ করে পয়েন্ট বাড়ানোর চেষ্টা করে। কিন্তু একসময় কিং কিউমার টিমের একজন মারা যায়। এতে কিউমা খুব রেগে যায় আর আরিসুকে বলে, যদি আমার সঙ্গে লড়াই করতে চাও পুরো শক্তি দিয়ে লড়ো। এরপর কিউমার টিম আরিসুরদের থেকে বেশ বড় সুবিধা নিতে শুরু করে। তাদের পয়েন্ট তখন মাত্র 4000 ছিল, তবু তারা চেষ্টা করা থামায়নি। তারা সব কন্টেনার খুঁজে বের করে বোনাস পয়েন্ট বের করার চেষ্টা করে। তবে পয়েন্ট পুরোপুরি পাওয়া না গেলে তারা শত্রুদের বেস ক্যাম্পেও হামলা চালায়, যাতে 10,000 অতিরিক্ত পয়েন্ট পেয়ে যায়। যদি আরিসুতে সফল হয় তবে গেমের লেভেল অনেক বেড়ে গেছে। এখন কিংয়ের পয়েন্ট প্রায় 35,000 এবং আরিসুর 33,000। আরিসুদের জিততে তাদের এখনও 3,000 পয়েন্ট দরকার ছিল। কিন্তু সমস্যা হলো সামনের দল অর্থাৎ কিং এখন লড়াই করতে চায় না। তারা শুধু সময় নষ্ট করতে চায় যাতে কম পয়েন্টের দল হেরে যায় আর তারা জিতে যায় এবং স্থায়ীভাবে এখানেই থাকে। আগামীতে যখন আবার গেম খেলা হবে তাদের আর অন্য কোনো গেম খেলার দরকার পড়বে না, কারণ তারা এখানেরই সদস্য। এবার সব প্রতিযোগীর মাথায় ঘাম আসে। অবশেষে তারা আরেকটি কন্টেনার পায়, যেখান থেকে তারা পায় 2500 পয়েন্ট। এখন জিতে তাদের আর দরকার মাত্র 1000 পয়েন্ট, অর্থাৎ নিজেদের 500 পয়েন্ট বাড়াতে হবে আর বিরোধীদের 500 পয়েন্ট কমাতে হবে। মানে কিং হবে 34,500 আর আরিসুদের 35,000। কিন্তু এটা করতে হলে তাদের একটি বড় বিপদ মোকাবিলা করতে হবে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি BMW এর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। অন্যদিকে টাট্টার ব্যাক লাইফ স্টোরি দেখা যায়। সে ছিল একজন গরিব মেকানিক, কিন্তু তার কাজে তেমন মন ছিল না এবং তার বস সবসময় তার উপর চিল্লাতো। তখন তার বন্ধু তাকে বলে, আমরা পড়াশোনা কম করেছি, ইংরেজিও আমরা ভালো জানি না, আল্লাহর রহমতে যে কাজ পাওয়া গেছে সেটাই করতে হবে। এই কথাগুলো রাতভর টাট্টার মনে ঘুরপাক খায়। পরদিন সে কাজে যায়। গাড়ি নিচে জ্যাক বসিয়ে
কিছু স্ক্রু টাইট করতে থাকে। তখন তার বস আসে এবং বলে, আমাকে গাড়ির তেল বের করতে হবে, এখান থেকে একটু সরে যা। কিন্তু মনোযোগ না দেওয়ার কারণে জ্যাকটা বাঁকা হয়ে যায় আর গাড়িটা সরাসরি বসের হাতে পড়ে যায়। বসের হাত পুরোপুরি জখম হয়ে যায়। সব মেকানিকই চিন্তিত যে কার কারণে এটা হলো, কিন্তু বস যখন জানতে পারে যে ভুলটা টাট্টার, তখন তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে উসাগি আর নিরাগিকে দেখা যায়। নিরাগি, যে সবসময় খারাপ ছিল, সে উসাগির দিকে নোংরা নজর রাখত। এবার যখন সে জানতে পারে যে খেলায় আর মাত্র 8 মিনিট বাকি আর মরাই কনফার্ম, তাহলে কেননা মজা করা যাক, তাই সে উসাগির সঙ্গে খারাপ করা শুরু করে দেয়। কিন্তু ঠিক সময় আরিসু সেখানে চলে আসে এবং তাকে ধাক্কা দেয়। এই মারামারিতে 3 মিনিট যায়। এখন মাত্র 5 মিনিট বাকি ছিল, যেখানে খেলা শেষ হয়ে যাবে এবং বিজয়ী দল নির্ধারিত হবে, নয়তো কিং দলের নয়তো চ্যালেঞ্জার্স দলের। সব ক্যান্ডিডেটের মুখে হতাশা, কারণ কেউ জানে না কিভাবে তারা খেলা জিতবে। এই সময় টাট্টার পায়ে চোট লেগেছিল, তাই সে খেলতে পারছিল না। সেই বেস ক্যাম্পে বসেছিল। কিছুক্ষণ পর দেখা যায় সব আশা ছেড়ে আরিসু সেখানে কিউমার কাছে আসে। কিউমা তখন নদীর কিনারে ফ্রেশ বাতাস নিচ্ছিল। আরিসু বলে, তুমি একজন ভালো খেলোয়াড় ছিলে, তোমার জীবনে তুমি একজন সাধারণ মানুষ ছিলে, তবে এখানে ভালো খেলা দিয়ে গেমটা তোমাকে কিং হওয়ার সুযোগ দিয়েছে। আমি জানি আমাদের দল হেরে যাবে, আমাদের আর কোনো পথ নেই। কিউমা তাকে বলে, এই গেম সবসময় টিম ওয়ার্ক দিয়ে জিততে হয়। আরিসু তার হাত বাড়িয়ে কিউমাকে বলে, আমি তোমার মতো ভালো খেলোয়াড় দেখিনি, যে নিজের জন্য নয় পুরো দলের চিন্তা করেছে। এখন সময় শেষ, আমরা মরব, তাই আমি কি একজন ভালো প্রতিদ্বন্দ্বীর সাথে মরার আগে একবার হাত মিলাতে পারি? কিউমা তার ইচ্ছা পূরণের জন্য হাত বাড়ায়, কিন্তু যখন সে হাত মিলায় তার দলের থেকে 500 পয়েন্ট কাটা যায় আর আরিসুদের দলের পয়েন্টে 500 যোগ হয়, যার মানে এখন আরিসুদের দল কিংয়ের দলকে পেছনে ফেলে দিয়েছে। কিউমা দেখে অবাক হয় আর জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে করলে? তোমার তো হারার কথা ছিল, তোমার পয়েন্ট আমার থেকে বেশি কিভাবে হতে পারে? তখন আরিসু এর রহস্যটা বলে, ঘটনা এমন ছিল যে যখন করিতে মাত্র 8 মিনিট ছিল, তখন টাট্টা তার হাত ভেঙে বেল্ট বাইরে বের করার চেষ্টা করছিল। সে তার সব বন্ধুকে বাঁচানোর চেষ্টা করছিল, কারণ পায়ে আঘাত থাকার কারণে সে এমনিতেও পরের গেমগুলোতে হারবে, আর এমনিতেও এই গেমে তো সবাই মরবেই। তাই সে তার পয়েন্টগুলো আরিসুকে দিতে চাচ্ছিল। সে একটা কন্টেনারের মাঝখানে হাত আটকে রেখে জোর করে হাত ভাঙতে থাকে, কিন্তু তখনই আরিসু এসে তাকে এটা করতে বাধা দেয়। এইসব কথা টাট্টা আরিসুকে বোঝায়, তবুও বাধ্য হয়ে আরিসুকে টাট্টার হাত ভাঙতে হয়। ফলস্বরূপ বেল্টার হাত থেকে ছিটকে পড়ে আর আরিসু তার পয়েন্টের সাথে ওটা যোগ করে। অর্থাৎ এখন টাট্টা তো নেই, তবে তার বেল্ট আরিসুর কাছে থাকার কারণে আরিসুর সাথে আরেকজন প্লেয়ার আছে ধরা হয়। তাই আরিসুর টোটাল পয়েন্ট হয়ে যায় 15,000, যার মানে এখন সেটা কিউমার পয়েন্টের থেকে বেশি ছিল। আর এই কারণে সে বুদ্ধি করে কিউমাকে তার জালে ফাঁসায়। আরিসু জানে সে কখনো কিউমাকে পালিয়ে ধরতে পারবে না, তাই সে মিষ্টি কথা বলে কিউমার কাছে যাওয়ার চেষ্টা করে। অবশেষে আরিসুর এই পরিকল্পনা কাজ করে এবং ফাইনালি কিং অফ ক্লাবসের দল হেরে যায় এবং চ্যালেঞ্জার্সদের দল জিতে যায়। আর যেমনটা খেলার নিয়ম ছিল, যে হারবে তাকে লেজার দ্বারা মারা হবে। এখন কিউমা মরার জন্য প্রস্তুত। তার শেষ শব্দ হয়, এই জীবন অনেক সুন্দর থাকলো। আর মুক্ত আকাশের নিচে লেজারের আলো মাথায় খেয়ে সে পানিতে ডুবে মারা যায়। তার সাথে তার বাকি টিমমেটরাও লেজারের মাধ্যমে মারা যায়। আর আকাশে থাকা যে একটি এয়ার বেলুন ছিল, সেটা আগুনে জ্বলতে জ্বলতে ভেঙে পড়ে। খেলা জেতার আনন্দ ছিল, কিন্তু সবচেয়ে বড় দুঃখ হয় যখন তারা টাট্টার কাছে যায়, তখন তারা তাকে মৃত অবস্থায় পায়। এরপর সবাই মিলে তাকে দাফন দেয় এবং তার আত্মার শান্তির জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করে। এরপর আসে সবচেয়ে ইন্টারেস্টিং একটি খেলা। এই খেলাটির নিয়ম ছিল, এখানে মোট 17 জন প্রতিযোগী আছে। প্রত্যেকের গলার কাছে একটা স্ট্র্যাপ পরানো হবে। স্ট্র্যাপের পেছনে একটা ঘড়ির মতো ডিজাইন থাকে, যেখানে প্রতি ঘন্টায় পাতার ডিজাইন বদলায়। অর্থাৎ কখনো স্পেডস, কখনো হার্টস, কখনো ডায়মন্ডস, তো কখনো ক্লাবস। প্রতিযোগীদের একে অপরকে জিজ্ঞেস করে নিজেদের স্ট্র্যাপের পেছনের ডিজাইন জানতে হবে। এই ডিজাইনের নাম এখানে স্যুট বলা হয়েছে। তাদের একে অপর থেকে জিজ্ঞেস করে নিতে হবে যে আমার স্যুট কি, আর সে তারটাও বলে দিতে পারবে। যখন সবাই একে অপরের তাদের সঠিক স্যুট বলে দিবে, তখন তাদের জেলে যতগুলো রুম আছে তাদের মধ্যে একটাই বেছে নিয়ে সেখানে চলে যেতে হবে। তারপর যখন গেম মাস্টার স্যুট জিজ্ঞেস করবে, তখন সঠিক উত্তর দিতে হবে। অর্থাৎ বন্ধু যা বলেছে। ধরা যাক তোমার স্যুট ছিল হার্টস, তবে তোমার বন্ধু যদি বলে স্পেডস, তাহলে স্ট্র্যাপে বিস্ফোরণ হবে এবং তুমি মারা যাবে। খেলার নিয়মগুলো দেখতে অনেক সহজ মনে হচ্ছিল, যে কোনো বন্ধু তার বন্ধুর সাহায্য নিয়ে জিততে পারবে। অর্থাৎ সবাই সঠিক স্যুট জানিয়ে দিবে এবং তারা জিতে যাবে। কিন্তু এবার গেমের কোনো সময়সীমা ছিল না, মানে এই খেলার সময় আনলিমিটেড ছিল এবং সেখানে অনেক খাবারও রাখা ছিল যারা খেলছিল তাদের জন্য। ফেস কার্ডস গেম অনুযায়ী একজন ব্যক্তি আছে যে এখানে গেম মাস্টার হিসেবে কাজ করে। যেমন আগের গেমে কিং অফ ক্লাবস আরিসুর সামনে ছিল, তেমনি এবারের গেমে ছিল হার্ট কিং। এই খেলায় সবসময় হৃদয় ভেঙে যায়, কারণ এই গেম সম্পূর্ণ বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। যদি বন্ধু বিশ্বাসঘাতকতা করে বা মিথ্যা বলে, তাহলে অপর ব্যক্তির জীবন শেষ। ধরা যাক তোমার বন্ধু সঠিক স্যুট বলেছে, কিন্তু তোমার মনে সন্দেহ ছিল, তাই তুমি অন্য স্যুট বললে। যেমন তোমার স্যুট ছিল ডায়মন্ডস, বন্ধুও বলেছিল ডায়মন্ডস, কিন্তু তোমার বিশ্বাস না হওয়ায় তুমি গেম মাস্টারদের অন্য কিছু বললে।
তাহলে তুমি মারা যাবে। এই পুরো গেমটাই ছিল সম্ভাবনার উপর। এই গেমটি ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ না জ্যাক অফ হার্টস ভুল উত্তর দিয়ে মারা যায়, অথবা সেই 19 জন লোককে নিজের ফাঁদে ফেলে মেরে না দেয়। এটা শুনতেই সবাই একে অপরের দিকে সন্দেহের চোখে দেখতে থাকে, কে জানে এদের মধ্যে জ্যাক অফ হার্টস কে। আরেকটা কথা, কোনো প্লেয়ার অন্য প্লেয়ারকে মেরে ফেলতে পারবে না, আর কোনো প্রতিফলিত হওয়া জিনিস থেকে নিজের সিম্বলও দেখতে পারবে না। এরকম করলে মারা যায়। এটা শেষ হতে সপ্তাহ, মাস বা বছরও লেগে যেতে পারে। যতজন প্লেয়ার খেলছে তাদের ভিসার দিনও কমানো হবে না, সময় যতই এগোতে থাকুক। লোকেরা গ্রুপ তৈরি করতে শুরু করে যাতে এক অপরে তাদের কলারের সিম্বল বলতে পারে। এদের মধ্যে একজন খুব চটপটে মেয়ে ছিল, যার নাম ছিল চিঙ্কি। সে মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় টিম বানিয়ে নেয়। এদিকে চিসিয়া তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে বলে যে টিমে যত বেশি লোক থাকবে তত তাড়াতাড়ি ভেঙে পড়বে, তাই আমার সাথে থাকো, আমরা দুজন মিলে এই গেমটি জিতে নিব। চিসিয়া কথা বলে উস্তাদ তো ছিলই, সে চিন্টুকে ফুসলিয়ে নিজের টিমে নিয়ে নেয়। দুজনে এক অপরের সিম্বলও বলে দেয়। সেখানে দুজনকে দেখা যায় যার এখন পর্যন্ত কোনো পার্টনার পায়নি, তাই তারা দুজনেই জুটি বেঁধে নেয়। এখানে ইয়াবা নামের এক লোকও ছিল, যে একটি মেয়েকে জোর করে কন্ট্রোল করে রেখেছিল। মানে মেয়েটি ভয় তার সাথে ছিল। 55 মিনিট কেটে যাওয়ার পর উত্তর দেওয়ার সময় আসে। সবাই নিজের নিজের পছন্দের সেলে গিয়ে উত্তর দেয়। প্রথম রাউন্ড শেষ হয়, কিন্তু কেউ মারা যায় না, কারণ সবাই সঠিক উত্তর দিয়েছে। যদি এমনই চলতে থাকে তাহলে তো তারা বছরের পর বছর এখানে বন্দী হয়ে থাকবে। এরই মাঝে এক গুন্ডা ভদ্র দেখতে এক লোককে মারতে শুরু করে, কারণ সে তার কলারের সিম্বল বলছিল না। সুযোগ বুঝে জেমস নামের এক প্লেয়ার তাকে সাহায্য করার অজুহাতে উস্কে দেয় যে বলে দাও তার সিম্বল ক্লাবস। সে ঠিক সেরকমই করে। তাকে ওই ভদ্রলোকটি সঠিক বলে মনে হয়, তাই সে তাকে নিজের টিমে নিয়ে নেয়। উত্তর দেওয়ার সময় আসলে গুন্ডাটি ক্লাবস উত্তর দেয়, যদিও তার সিম্বল তো ছিল ডায়মন্ড। 60 সেকেন্ড পূরণ হতেই তার গলা তরমুজের মতো ফেটে যায়। গেমে কোন প্লেয়ার এলিমিনেট হয়ে মারা যাচ্ছে সেটা স্ক্রিনে পরিষ্কারভাবে দেখানো বা বলা হচ্ছিল। চিঙ্কির বুঝতে দেরি হয় না যে ভদ্রলোকটি জ্যাক অফ হার্টস, সেজন্যই সে মিথ্যা বলে ওই গুন্ডাটাকে মেরে ফেলেছে। আর এই রাউন্ডে আমরা একেই মেরে ফেলবো। কিন্তু তার দলের পিঙ্কের বিরুদ্ধে ছিল, কারণ যদি সে জ্যাক না হয় তাহলে অযথাই তার প্রাণ চলে যাবে। কেউই ওই ভালো মানুষটির সিম্বল বলে না, যার কারণে সেও মারা যায়। 18 জন খেলোয়াড় সেল থেকে বাহিরে আসে। এর মধ্যেই পরবর্তী রাউন্ড শুরু হওয়ার ঘোষণা হয়। চিঙ্কি অবাক হয়ে যায় যে তারা ভুল লোককে মেরে ফেলেছে। যদি ভদ্রলোকটি জ্যাক অফ হার্টস হতো তাহলে তো গেমটি শেষ হওয়ার কথা ছিল। যাই হোক, এবার সে তার দলের পিঙ্কির উপর নিশানা করে, কারণ গত রাউন্ডে সে তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিল। কে জানে, হয়তো পরে সে তাদের গ্রুপের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে। তাই সবাই মিলে তাকে মিথ্যা কথা বলে যে তার কলারের সিম্বল হলো ক্লাবস, যদিও আসলে ছিল হার্টস। এদিকে চিসিয়া প্রত্যেক প্লেয়ারের উপর ভালোভাবে নজর রেখেছিল। কে কোথায় আসছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, সেগুলোর উপর নজর রাখছিল। সে জ্যাককে চেনার জন্য ক্রমাগত চেষ্টা করছিল। এবার উত্তর দেওয়ার সময় আসলে পিঙ্কি মারা যায়। এতে তার দলের রিঙ্কির মাথা ঘুরে যায়। সে বুঝতে পারে যে চিঙ্কি তাকেও মেরে ফেলতে পারে। পরবর্তী রাউন্ড শুরু হয়। সবাই রিঙ্কির সিম্বল হার্টস বলে, যে একদম সঠিক ছিল, কিন্তু তার নিজের টিমের উপর ভরসা ছিল না। তার টিমমেটের তার সাথে খেলার আগেই মেয়েটি কনফার্ম করার জন্য অন্য এক জোড়ার কাছে যায়। তারা দুজন তার উপর দয়া করে বলে দেয় যে তার সিম্বল হলো ক্লাবস। এতে সে খুশি হয়, যেন সে লটারি পেয়ে গেছে। কিন্তু এটা লটারি নয়, বরং তার মৃত্যুর পরোয়ানা ছিল। জ্যাককে এলিমিনেট করার জন্য লোকেরা ইচ্ছা মতো অন্য গ্রুপের লোকদের সাথে মিথ্যা বলছে। ষষ্ঠ রাউন্ড আস্তে আস্তে চিসিয়ার পার্টনার বেপরোয়া হতে শুরু করে। নবম রাউন্ড পর্যন্ত চিঙ্কির টিমেও ভাঙন ধরে যায়। তাদের মধ্যে মাত্র 4 জন বেঁচে ছিল। এবার পাপ্পু ভাবে যে চিঙ্কিকেই তাহলে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাক, কিন্তু মিথ্যা বলতে গিয়ে তার জিভ জড়িয়ে যেতে থাকে। সে মিথ্যা বলতে পারে না। চিঙ্কি তার উদ্দেশ্য বুঝতে পারে। তারপর আর কি, চিঙ্কি বাকি থাকা 2 সঙ্গী সিট্টু আর বিট্টুর সাথে মিলে প্ল্যান বানায় যে পরবর্তী রাউন্ডে পাপ্পুকেই শেষ করে দিব। তারপর সে মাস্তানি চালে নিজের সেলের দিকে এগিয়ে যায়। এদিকে সিট্টু আর বিট্টু বুঝতে পারে যে তাদের জন্য চিঙ্কি আর পাপ্পু দুজনেই বিপজ্জনক। পর রাউন্ডে তাদের দুজনকে শেষ করে দেওয়া যাক। পরবর্তী রাউন্ডে চিঙ্কি এবং সিট্টু বিট্টু মিলে পাপ্পুর সিম্বল ভুল বলে। তারপর চিঙ্কির সময় আসলে এই 3 জন মিলে তারও সিম্বল ভুল বলে দেয়। ভুল উত্তর দিতেই চিঙ্কি আর পাপ্পু দুজনেই মরে যায়। ভয়ের পরিবেশ এমনভাবে বেড়ে গিয়েছিল যে সিট্টু আর বিট্টুরও একে অপরের উপর ভরসা ছিল না। দুজনে একে অপরকে নিজেদের সিম্বল ভুল বলে এবং মারা যায়। এখন শুধু 6 জন বেঁচে ছিল, অর্থাৎ 3টি জুটি। এদিকে চিসে যে ছেলেটিকে পার্টনার বানিয়েছিল সে খুব নরম মনের ছিল। এতগুলো মৃত্যু দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে প্রেশার সামলাতে পারছিল না। অবশেষে সে 13তম রাউন্ডে হার মেনে উত্তর দিতে অস্বীকার করে। মানে চিসিয়ার তো অবস্থা খারাপ হয়ে যায়। সে খুব খারাপভাবে ফেসে গিয়েছে। পরবর্তী রাউন্ড শুরু হতেই সে যুগ্নর সাথে দেখা করে। তার কাছে নিজের কলার সিম্বল জিজ্ঞেস করে, কিন্তু যুগ্ন তো যুগ্নই। সে কি আর কিছু বলার মতো ছিল? তখনই চিসের চাল চালতে শুরু করে যে যুগ্নর যে পার্টনার জেমস সে একজন খুনি। সে 4 জন লোককে খুন করেছে, আর আসল দুনিয়াতে তার ফাঁসি হওয়ার কথা। আসলে এই খবরটা চিসিয়া খবরের কাগজে পড়েছে। মানে দেখতে গেলে জ্যাক অফ হার্টস
তার মতে সেই হবে। এখন মাত্র 5 জন বেঁচে আছে, মানে এই রাউন্ডে জ্যাক অফ হার্টস অবশ্যই তার চাল চালবে, অর্থাৎ এবার যুগ্নর বাতি নিভতে চলেছে। তাই তার কাছে নিজের সিম্বল কনফার্ম করার জন্য যদি একটা এক্সট্রা পার্টনার পাওয়া যায় তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে। এমনিতে তোমার সিম্বল হলো স্পেড। যুগ্ন তার কথায় আসে না, তবু সে বলতে থাকে যে তার সিম্বল হলো হার্টস, যে সে মিথ্যা কথা বলছে। এদিকে যুগ্ন ফিরে এসে জেমসকে বলে যে ওই বাদামি চুলের ছেলেটাই জ্যাক অফ হার্টস, সে তাকে ফাঁসানোর চেষ্টা করছিল, কিন্তু এবার নিশ্চিতভাবে সে মরবে আর আমরা গেমে জিতব। ওদিকে চিসিয়া সোনালির কাছে পৌঁছায় আর বলে যে তার পার্টনার মারা গেছে, তাকে নিজের সিম্বল জানার জন্য সাহায্য দরকার, বিনিময়ে সেও তার সিম্বল বলে দিবে। এমনিতে সে যুগ্নকে জিজ্ঞেস করেছিল আর সে বলেছিল ক্লাবস। নিশ্চয়ই সেই মিথ্যা বলেছে। সোনালি তার সিম্বল দেখার কিছু না বলে চলে যায়, মানে ক্লাবস তো নয় আর হার্টসও নয়, যেমনটা যুগ্ন বলেছিল, অর্থাৎ ডায়মন্ড আর স্পেড এর মধ্যে কোন একটা হতে পারে। যাই হোক, সোনালি ফিরে আসে তার সঙ্গীর কাছে, কারণ উত্তর দেওয়ার সময় প্রায় হয়ে এসেছিল। ইয়াবা তো তার সিম্বল সঠিক বলে দিয়েছে, কিন্তু এবার সোনালি পাল্টে যায়। ইয়াবার সিম্বল ছিল ক্লাবস আর সে বলে ডায়মন্ড, অর্থাৎ এবার ইয়াবারও খেলা শেষ হয়ে যাবে। এদিকে জেমস সঠিকভাবেই বলে দেয় যে যুগ্নর সিম্বল হলো স্পেড। তখন জেমসের পালা আসে, তখন যুগ্ন তার সাথে সরাসরি মিথ্যা বলে। জেমসের সিম্বল ছিল হার্টস আর সে বলে স্পেড। সবাই উত্তর দিতে নিজেদের সেলে পৌঁছায়। চিসি অনেক ভেবে অনুমান করে নিয়েছে যে তার সিম্বল হার্টস আর ক্লাবস নয়, তাকে স্পেড আর ডায়মন্ডের উপরই আন্দাজ লাগাতে হবে। তো সে আন্দাজ করে নিজের উত্তর দিয়ে দেয়। তখনই কলার ফাটার ধামাকা হয়, সেল থেকে একজন প্লেয়ার বের হয়। সে ছিল যুগ্ন। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর সে হা হা করে হাসতে থাকে আর বলে যে আমি জিতে গেছি। এর মধ্যে আরেকটা সেলের দরজা খোলে, সেটা ছিল চিসিয়া। আসলে সে অনুমান করে নিয়েছিল যে যুগ্নই জ্যাক অফ হার্টস। তখনই তৃতীয় দরজা খোলে, সেটা ছিল জেমস। যুগ্নের মিথ্যা বলার পরও সে কিভাবে বেঁচে গেল? তার শুরু থেকেই যুগ্নর উপর সন্দেহ ছিল। সে জানতো যে যুগ্ন যদি জ্যাক অফ হার্টস হয় তাহলে শেষে সে অবশ্যই তার চাল চালবে। তখনই চতুর্থ দরজা খোলে, সেটা ছিল ইয়াবা। মানে সোনালির মিথ্যা বলার পরেও সে বেঁচে যায়, আর সোনালিকে সে সঠিক সিম্বলই বলেছিল, তবুও সোনালি মারা যায়। এর মানে হলো অন্য কেউ ছিল যে সোনালির সাথে কানেক্টেড ছিল। যুগ্ন চিসিয়ার উপর দোষ চাপাতে থাকে যে এই সোনালির সাথে কানেক্টেড হবে, এই বাদামি চুলের ছেলেটাই জ্যাক অফ হার্টস। যুগ্নকে জ্যাক প্রমাণ করার উপায় চিসিয়ার কাছে রেডি ছিল। সে বলে যে যুগ্ন আর সোনালি আসলে পার্টনার। তাদের পার্টনাররা তাদের সিম্বল সঠিক বলছে নাকি ভুল তা কনফার্ম করার জন্য চিপসের প্যাকেটের ব্যবহার করত, যা 4টি ফ্লেভারে পাওয়া যেত। টক হলে স্পেড, ঝাল হলে ডায়মন্ড, এরকম কিছু একটা ব্যবস্থা করেছিল তারা। এভাবে তারা তাদের সিম্বল কি তা পার্টনার থেকে বুঝে যেত। অবশেষে তিনজনই নিজেদের কথা রেখে জ্যাককে খুঁজে বের করে। রইল চিসিয়া, ইয়াবার জেমসের বাঁচার কথা। তো চিসির আন্দাজ সঠিক প্রমাণিত হয়েছিল। এদিকে সেলে উত্তর দিতে যাওয়ার আগে জেমস আর ইয়াবার ঘটনাক্রমে টয়লেটে দেখা হয়েছিল। ইয়াবার মনে হচ্ছিল যে জেমস জ্যাক অফ হার্টস, আর জেমসের মনে হচ্ছিল যে ইয়াবা জ্যাক অফ হার্টস। যাই হোক, দুজনে আসল জীবনে ক্রিমিনাল। কথা বলে জানা যায় যে দুজনের চিন্তাভাবনাও বেশ মিলে যাচ্ছে। দুজনেরই একটাই কথা ছিল যে দুনিয়ার চেয়ে ভালো জায়গার রাজত্ব করা আর হতেই পারে না, কারণ তাদের কাবু করার জন্য এই দুনিয়ায় কোনো পুলিশ প্রশাসন, নিয়মকানুন ইত্যাদি নেই। আর শেষ মুহূর্তে তারা নিজেদের টিম বানিয়ে নেয়। আর এখন তারা এটাও জানতো যে এই রাউন্ডেই ডিসাইডার রাউন্ড হবে। তখনই পরবর্তী রাউন্ড শুরু হয়। দুজন মিলে যুগ্নকে ধরে ফেলে। তাদের যুগ্নর কাছ থেকে এই দুনিয়া সম্পর্কে আরও জানার ছিল, কিন্তু যখন সে কিছু বলতে রাজি হয় না তখন এরা তার জিভ কেটে দেয়। মানে নিয়মে এটাই বলা হয়েছিল যে কোনো প্লেয়ারকে মেরে ফেলা যাবে না, কিন্তু জিভ তো কাটতেই পারে। বেচারা জ্যাক অফ হার্টস আন্দাজ করার মতো কোনো অবস্থাই নেই। তার গল্প এখানেই শেষ হয়, আর এই তিনজন গেম জিতে বেরিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই আকাশে বড় একটি এয়ার বেলুন, যা গেম জেতার পর ব্লাস্ট হয়। অন্যদিকে আমরা আরিসু এবং তার টিমকে দেখতে পাই, যারা এবার ক্লাবসের রাজত্বের খেলা শুরু করেছে। সে জিতেছিল, কিন্তু নিজের এক ঘনিষ্ঠ বন্ধু অর্থাৎ টাট্টাকে হারিয়ে বসেছে। ফেস কার্ডের ব্যাপারে কথা বললে বড় কার্ড থাকলে বেশি দিন ভিসা পাওয়া যায়। 10 নম্বর পর্যন্ত থাকলে 10 দিনের ভিসা, হার্ট থাকলে 11 দিন, কুইন থাকলে 12 দিন, আর কিং থাকলে 13 দিনের ভিসা পাওয়া যায়। পরদিন কুইনা সিদ্ধান্ত নেয় যে এই 13 দিনে সে অন্য গেমগুলো খেলবে এবং জেতার চেষ্টা করবে। সঙ্গে আরিসু আর উসাগি আলাদা পথ বেছে নেয়। এখানে আরিসুর পুরনো স্মৃতি চোখে ভেসে ওঠে, কিভাবে সে তার বন্ধুদের সঙ্গে সুখের মুহূর্ত কাটাতো। তার বন্ধুরাই তার জীবনের সবকিছু ছিল, কিন্তু আজ তারা তার সঙ্গে নেই। আর যেহেতু আরিসুর কাছে শুধুমাত্র উসাগি ছিল যাকে সে বিশ্বাস করতে পারত, তাই সে তার সঙ্গ ছাড়ে না। এই দুই বন্ধু কিছু ভালো সময় কাটাতে থাকে। তখন দূর থেকে গুলির শব্দ শোনা যায়। তারা শব্দের দিকে গিয়ে এক জায়গায় পৌঁছায় যেখানে মরা মানুষের ঢের পড়ে আছে। আসলে স্পেডস কিং এসে সবাইকে গুলি করে মেরে ফেলেছে। তবু সেখানে একজন বেঁচে ছিল, যিনি বলছেন আমি অনেক দিন ধরে এই জগতে আছি, যখন থেকে গেম শুরু হয়েছে। যেসব ডিভাইসে আইসি চিপ লাগানো থাকে সেগুলো সব নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার কাছে পুরনো এক ক্যামেরা ছিল। আমি কিছু ফুটেজ বের করেছি,
চাইলে দেখতে পারো। এটা বলেই সে মারা যায়। এবার আরিসু আর উসাগি সে রিল ক্যাসেট দেখতে শুরু করে। সেখানে এক ভিন্ন দুনিয়ার ছবি উঠে আসে। সময় একদম আলাদা গতি নিয়ে চলছে। সবাই মাতাল অবস্থায় ছিল, কারণ এই জগতে তারা মজা পাচ্ছিল। কিন্তু ওই ভিডিওগ্রাফার পুরো জগৎটা ক্ষতি দেখতে চেয়েছিল। তাই সে অনুসন্ধান করতে করতে সেই জায়গায় পৌঁছায় যেখানে এক মেয়ের পূর্ণ স্মৃতি মনে আছে। অর্থাৎ তার মনে আছে সেদিন যা ঘটেছিল যখন আকাশে আতশবাজি হয়েছিল। সে বলছিল, তোমরা হয়তো ভাবছো ওই দিন আতশবাজি হয়েছিল, কিন্তু আসলে ওটা আতশবাজি ছিল না। তবে সেই ঘটনা বলার আগে স্পেডস কিং এসে তাদের সবাইকে গুলি করে মারতে শুরু করে। দুজনেই সেই রহস্য জানার আগেই কিং তাদের ধরার চেষ্টা করে। তারা পালিয়ে একটি জঙ্গলে ঢুকে পড়ে। আরিসু আর উসাগি ভিন্ন পথে পালায়। হঠাৎ সামনের দিক থেকে একজন আসে এবং কিংয়ের উপর গুলি চালায়। ওই সময় আরিসুকে কেউ জোরালো আঘাত দেয় এবং সে অজ্ঞান হয়ে যায়। এরপর রাতে সে তার পাশে আগুন জ্বলতে দেখে, মানে কেউ ছিল যে তাকে কিংয়ের হাত থেকে বাঁচাচ্ছিল। আর এখানে আমরা নতুন একজন মানুষের সাথে পরিচিত হই, যার নাম ছিল আকানে। যদিও তার একটা পা ছিল না, তবু সে শিকারে পারদর্শী ছিল। কিন্তু যখন সে তাকে আরিসু বলে ডাকলো, তখন সে জিজ্ঞেস করে, তুমি আমার নাম কিভাবে জানলে? আকানে জানালো যে ওই লোকটি যে অন্ধকারে বসে আছে, ঠিক সেই লোকটি আমাকে তোমার নাম বলেছে। আর সে উসাগি নামের এক মেয়ের কথা বলছিল। যখন আরিসু সেই লোকের কাছে পৌঁছায়, তখন সে জানতে পারে যে আর কেউ নয়, বরং আগুনি, যে আসলে মারা যায়নি। এখানে আরিসু আগুনিকে জিজ্ঞেস করে, যখন রিসোর্টে আগুন লাগলো তুমি কিভাবে বেঁচে গেলে? আগুনি বলে, আমি মৃত্যুকে ধোঁকা দিয়েছি। আর স্পেডস কিংয়ের কথা উঠেই সে বলে সে বন্দুকের মাস্টার, সব ধরনের বন্দুক ও বোমার ভালো জ্ঞান আছে তার। আর যদি কেউ তাকে হারাতে পারে তাহলে শুধু আমিই পারি। এই কথোপকথন চলার সময় আকানে পেছনে দাঁড়িয়েছিল। এরপর আমরা আকানের অতীত দেখি। সে এক স্কুলের মেয়ে ছিল, 2 বন্ধুও ছিল তার। হঠাৎ 3 ছেলে আসে এবং উইকেন্ডে আউটিং করার পরিকল্পনা করে। কিন্তু আকানে বলে, আমি উইকেন্ডে যাওয়া পছন্দ করি না। তার উপর আজ আমার মায়ের জন্মদিন। এ কথা শুনে ছেলেরা মন খারাপ করে চলে যায়। তখন তারা সবাই আকাশে সে আতশবাজি দেখতে পায়, যা তখন টোকিও শহরে সবাই দেখতে পেয়েছিল। এরপর সবকিছু অন্ধকারে ঢাকা পড়ে যায়। এখানে তাদের প্রথম খেলা দেখানো হয়। অর্থাৎ আকানে একজন অচেনার মতো এই গেমগুলোতে অংশগ্রহণ করতে এসেছিল। আর প্রতিবারের মতো এবারও তাদেরকে ফোন দেওয়া হয়। এরপর গেমের নিয়ম সবাইকে জানানো হয়। এবার খেলার কোনো সময়সীমা ছিল না। জয়ী পাবেন স্পেডসের ক্ষমতা। যারা আগে এই গেমগুলো খেলেছে তারা জানতো যখন স্পেডস আসে তার মানে হলো কোনো শারীরিক চ্যালেঞ্জ আসছে, আর এই কাজে টিমমেটের সাহায্য করবে। এই গেমটির নাম ছিল বয়লিং ডেথ। ধীরে ধীরে সবাই গেমটির নিয়ম ভালো করে বুঝতে শুরু করে এবং একে অপরকে চিনতে শুরু করে। তখনই ফুটবল মাঠের মাটি থেকে ফুটন্ত পানি বের হতে শুরু করে। দ্রুতই অনেক বিস্ফোরণ হয়। মাঠের পুরো পিচ নষ্ট হয়ে যায়। সবাই নিজেদের বাঁচাতে ছুটে পালায়। প্রকৃতপক্ষে পুরো স্টেডিয়ামই ধ্বংস হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে দেখা যায় আকানের পুরো শরীর, বিশেষ করে পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়। পায়ে তাকিয়ে দেখে সেখানে একটা রড ঢুকে গেছে। তবু সে হার মানে না এবং নিজেকে বলে, যাই হোক আমি বেঁচে ফিরব। সে এক এয়ার ডাকের সাহায্যে মেন রোডে যাওয়ার চেষ্টা করে। বর্তমান সময়ে আমরা আগুনিকে দেখতে পাই। তার সামনে দাঁড়িয়ে থাকে হেটার। হেটার আগুনিকে বলে, তুই এত ঝামেলার মধ্যে থেকে বেঁচে আছিস। এই শেষ খেলায় যদি হারিস তাহলে আমার আত্মা তোর পিছনে এসে তোকে বিরক্ত করবে। যদি সাহস থাকে তাহলে স্পেডস কিংকে মেরে দেখা। পরদিন সকাল আরিসুর চোখ খোলে। সে দেখে আকানে তার সামনে ড্রেস পরিবর্তন করছে, কিন্তু শরমের কারণে আরিসু আবার ঘুমানোর ভান করে। তবে আকানে তার কাছে আসার সময় আগুনি এসে বলে, এখানে কি চলছে? আমাদের স্পেডস কিংকে মারার পরিকল্পনা করতে হবে। আগুনি আগের সেনা সৈনিক হওয়ার কারণে জঙ্গলে গানের কৌশল, স্ট্র্যাটেজি, ফাঁদ তৈরি করার ভালো জ্ঞান রাখে। তাই সে তাদের দুজনকে আলাদা আলাদা পথে পাঠায় এবং মাটিতে তার বাঁধতে বলে। রাতে সবাই আলাদা আলাদা জায়গায় বসে স্পেডস কিংকের অপেক্ষা করতে থাকে, কারণ তারা জানতো সে এখন ঠিক এই জঙ্গলে আছে। তখন আবার আকানের অতীত দেখানো হয়, যেখানে সে এয়ার ডাক থেকে বেরিয়ে এসেছে। কিন্তু সামনে একটি বড় গর্ত ছিল, যার তলায় অনেক পানি জমেছিল। কিন্তু তখনই তার মায়ের কণ্ঠ তার মনে পড়ে। তার মা বলছিল, এই পানি ঠিক আছে, তুই এখানে ঝাঁপ দিয়ে বাঁচতে পারবি। প্রথম এখানে তার মায়ের কথায় বিশ্বাস করে না। তার মনে হয়, আমার মা তো আজ পর্যন্ত আমার জন্য কিছু করেনি, হয়তো এবার কিছু অলৌকিক হবে। সে কোনো ভাবনা ছাড়াই গর্ত থেকে পানির মধ্যে ঝাঁপ দেয়। সৌভাগ্যক্রমে পানি গরম ছিল না, ঠান্ডা ছিল এবং সে বেঁচে যায়। এখান থেকে সে ধীরে ধীরে কাছের এক হসপিটালে পৌঁছায়, যেখানে একজন ডাক্তার ছিল। আকানে বলে, আমার পায়ে রড ঢুকে গেছে, ধীরে ধীরে পা নষ্ট হচ্ছে, আমার চিকিৎসা প্রয়োজন। ডাক্তার বলে, চিকিৎসা তো সে করবে, কিন্তু ওর জন্য টাকা লাগবে না, বরং সে তার শরীর চাই। আকানের কাছে আর কোনো বিকল্প ছিল না। যাই হোক, বর্তমানে উসাগিকে দেখা যায় যে হেঁটে হেঁটে শহরের দিকে পৌঁছে গেছে। সে একটা বাড়ি দেখে আর ভিতরে ঢুকে খাবার জিনিসপত্র খুঁজতে থাকে। তখন একটি ছোট ছেলে আসে, সাথে একটি মেয়েও আসে। উসাগি মেয়েকে জিজ্ঞেস করে, এটা কি তোমার ছেলে? মেয়ে বলে, না, আমি এই ছেলেটাকে গেমের মধ্যে পেয়েছিলাম। এই বাড়িটা তারই ছিল, কিন্তু তার মা বাবা বেঁচে ছিল না, তাই আমি তার সঙ্গে আছি। মা বাবার কথা শুনে উসাগির নিজের বাবার কথা মনে পড়ে। সে সেই দিনে স্মরণ করে যখন তার বাবা বলেছিল, যদি আমি বৃদ্ধ হয়ে যাই, ক্যান্সার হয়,
কষ্ট হবে মরতে থাকি, তুই কেমন অনুভব করবি? উসাগি বলে, আপনার সাথে এমন কিছু হবে না, আমি আপনার পাশে আছি। এদিকে আমরা নায়োমিকে দেখি, যে এই শহর থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অনেক ঘন্টা হেঁটে যাওয়ার পরেও সে এখন জঙ্গল থেকে বের হতে পারেনি। এদিকে সেই যখন ক্যাম্পাস চেক করে তো সেটি চারদিকে ঘুরতে থাকে। নায়োমির কাছে এটা অস্বাভাবিক মনে হয়, কারণ কম্পাস সবসময় উত্তর দিকে নির্দেশ করত, কিন্তু এটা পুরোপুরি ঘুরতে থাকে। তার মানে কি? সে ক্যাম্পাসের উপর বিশ্বাস না করে ছুরি বের করে প্রতিটি গাছের উপর চিহ্ন রাখতে শুরু করে, যাতে পরবর্তীতে সে যদি আবার একই রাস্তা দিয়ে যায় তাহলে যেন সে বুঝতে পারে আসলে সে গোল গোল ঘুরছে কিনা। এদিকে আগুনি আরিসু উসাগি, যার এখন জাল ফেলে রেখেছে এবং স্পেডস কিংয়ের অপেক্ষা করছে। ধীরে ধীরে রাত হয়ে আসে, কিন্তু এখানে স্পেডস কিংয়ের কাছে অনেক গিয়ার ছিল, যেমন নাইট ভিশন ক্যামেরা, বিভিন্ন সিস্টেম আর প্রচুর বন্দুক। হঠাৎ তার নিশানায় পড়ে আরিসু এবং সে আক্রমণ করতে যাচ্ছিল। তখনই আকানে তার উপর তীর ছুঁড়ে মারে। ততক্ষণে সবাই সতর্ক হয়ে যায়, আগুনিয়ে গুলি চালানো শুরু করে। এরপর একটা বড় লড়াই শুরু হয়, কিন্তু যখন গুলি শেষ হয়ে যায় তখন সুযোগ পেতেই সবাই ঝর্ণায় ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচায়। স্পেডস কিংয়ের মনে হয় এত উঁচু থেকে কেউ বাঁচবে না, তাই সে চলে যায়। পরদিন সকাল আরিসু সে জঙ্গল থেকে বেরিয়ে শহরে চলে আসে। শহরের অবস্থা খুবই খারাপ ছিল, বিল্ডিংগুলোতে কাই পড়ে গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছিল, ঝোপঝাড়ের সংখ্যা অসংখ্য। তার মনে হয় সে কোনো অন্য পৃথিবীতে চলে এসেছে। এদিকে আমরা নায়োমিকে দেখি, যে পাহাড়ে উঠে এই জগৎটা দেখছিল। সেখানে 4 থেকে 5 ভাবে বিভক্ত একটা এলাকা দেখা যাচ্ছে। এক দূর অগ্নিগিরি, তারপর বরফের এলাকা, তারপর মরুভূমি, আর তারপর অনেক গাছপালা। এক জায়গায় এত সব পরিবেশ কেমন করে থাকতে পারে? রাত হয়ে যায়, আর এদিকে ছেলেটিকেও এখন গেম খেলতে হবে, কারণ আজ তার ভিসার দিন শেষ। সে মেয়েটি বলে, যাই হোক, তোমাকে কিছুই হতে দিব না। এই সময় আমরা আরিসুকে দেখি, যে আরেকটি খেলা খেলতে এখানে এসেছে। যখন সে উসাগিকে দেখে তখন তারা দুজন আলিঙ্গন করে এবং তারা একে অপরকে প্রতিজ্ঞা করে তারা এই খেলা জিতেই এখান থেকে বের হবে। এই খেলায় তাদের মুখোমুখি হতে হবে কুইন অর্থাৎ বেগমের টিমের সাথে। খেলার নাম হলো দ্য চেস গেম। তারপর খেলাটির নিয়ম বোঝানো হয়। প্রতিযোগীদের সবাইকে নীল রঙের পোশাক দেওয়া হবে, বিপক্ষ দলের পোশাক হবে লাল। প্রতিটি বেল্টে থাকবে একটি বোতাম। চেস খেলায় যেমন নিয়ম হয় এখানে একই নিয়ম। প্রতিটি দলকে 5 মিনিট করে দেওয়া হবে। যখন নীল দলের পালা, তারা লাল দলের কাউকে টাচ করলে সে ব্যক্তি নীল দলের হয়ে যাবে। 5 মিনিটে যতজন তারা টাচ করবে তারা তাদের দলে যুক্ত হবে। পরবর্তী 5 মিনিটে লাল দল পাল্টা আক্রমণ করবে। আর যেহেতু স্পেডসের খেলাগুলোতে টিমমেটস ও শারীরিক চ্যালেঞ্জ থাকে, তাই এই খেলাটিও বেশ শারীরিক কসরতের হবে। শেষে যে টিমে প্লেয়ার বেশি থাকবে আর বিপক্ষ দলের সবাইকে মেরে ফেলা হবে। এই সময় লাল দলে মাত্র 4 জন সদস্য ছিল, আর নীল দলে মোট 16 সদস্য। খেলা শুরু হয়। লাল দল খুব দ্রুত খেলা চালিয়ে যায়। এক এক করে তারা নীল দলের সদস্যদের নিজেদের দলে মিলিয়ে নিচ্ছে। এক পর্যায়ে ছোট ছেলেটিকে উসাগি বলে, তুমি এখানে থাকো, এখান থেকে কোথাও যেও না, আমরা যেভাবে হোক এই খেলায় জিতবো। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি পাল্টে যেতে থাকে। লাল দলের সংখ্যা বেড়ে 16তে পৌঁছায়। শেষে শুধু 4 জন বেঁচে থাকে নীল দলের। কুইন চাইছিল যে আরিসুও তাদের দলে যোগ দিক, তাই সে সব লোককে নির্দেশ দেয়, যা হোক সবার কথা বাদ দাও, আগে আরিসুকে ধরো, কারণ আমি চাই সে আমার দলে আসুক। আমি তার খেলার দক্ষতা ভালোভাবে জানি। সে তার দলে থাকলে আরিসু আজীবন কুইনের মতো এখানের নাগরিক হয়ে যাবে। তারপর একটা তীব্র ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এই পুরো খেলা হচ্ছে একটা অফশোর প্ল্যাটফর্মে। অফশোর বলতে এমন জায়গায় বোঝায় যেখানে গ্যাস এবং রাসায়নিক তৈরি ও আলাদা করা হয়। খেলা চলার মাঝে নীল দলের আরেক সদস্য লাল দলে যোগ দেয়। ফলস্বরূপ শেষ পর্যন্ত বেঁচে থাকে মাত্র 3 জন, আরিসু, উসাগি এবং ছোট ছেলেটি। এখন কি হবে? এবার লাল দলের পালা, অর্থাৎ কুইন আসবে এবং এই 3 জনকে নিজেদের দলে যোগ দেওয়ার চেষ্টা করবে। তবে উসাগিও এসে দাঁড়ায়। এদের মধ্যে একটা তীব্র লড়াই শুরু হয়, কিন্তু কুইন উসাগিকে নিজের দলে নিতে চাইছিল না, কারণ সে জানত উসাগি ভবিষ্যতে তার জন্য বিপদ হতে পারে। এখন লড়াই চলাকালীন তাদের 5 মিনিটের টাইম শেষ হয়ে যায়। এরপর ছিল চ্যালেঞ্জার্স দলের পালা। এই সময় চলছিল 15তম রাউন্ড। যদি 3 জনে কোনো ভালো পারফরমেন্স দিতে না পারে তাহলে পরবর্তী রাউন্ড শুরু হওয়ার সাথে সাথেই তারা মারাও যেতে পারে। তাই এবার তাদের যেভাবেই হোক বেশি সংখ্যক মানুষকে নিজেদের দলে আনতে হবে। এখানে আরিসু তার মাথা কাজে লাগিয়ে বলে, যদি আমরা আলাদা আলাদা হয়ে তাদের পিছু দৌড়াই তাহলে তারা এক এক করে আমাদের হাতে পড়বে। আমাদের একটি বড় দল দরকার, যাতে বেশি বেশি মানুষকে টাচ করতে পারি। সেই কারণে তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের প্রথমে তাদের সামনে এনে নিয়ে আসে, যেখানে 3-4 জন একসঙ্গে থাকে। তারা তাদের পিছনে দাঁড়ায় আর পিছন থেকে এসেই ব্লু টিমে রূপান্তরিত করে। এভাবেই ধীরে ধীরে তাদের টিমমেটের সংখ্যা বেড়ে যাচ্ছিল। যদিও তারা আগে চ্যালেঞ্জার্স টিমেই ছিল, তবে তারা এখন কুইনের কথাই লাল টিমে যোগ দিয়ে তাদের সাহায্য করছিল। তারা ভাবছিল, আমাদের পরবর্তীতে কোনো গেম খেলতে হবে না, আমাদের জীবন এখানেই নিরাপদ, আর এমনিতে শক্তিশালী খেলোয়াড়দের সঙ্গে খেলাই ভালো। কিন্তু আরিসু আর উসাগি তাদের মাইন্ড ওয়াশ করে দেয়। তারা বলে, আমরা জানি এই গেমে যদি তোমরা এখানেই থাকো তাহলে তোমাদের জীবন শেষ হয়ে যাবে না, কিন্তু তুমি কি চাও সারা জীবন এখানে থেকে জীবনযাপন করতে, মাসুমদের সঙ্গে গেম খেলতে আর তাদের হারিয়ে দিয়ে তাদের মৃত্যুর মুখে ঢেলে দিতে? এর চেয়ে ভালো হবে একবার পুরো জোর দিয়ে খেলো, নিজেদের দলকে আবার ব্লু টিমে নিয়ে আসো আর কুইন টিমের খেলা আজই শেষ করে দাও।
এই কথা শুনে সবাই রাজি হয়ে যায়। ধীরে ধীরে লাল দল পুরোপুরি ব্লু টিমে রূপান্তরিত হয়ে যায়। শেষ পর্যন্ত শুধু বাকি থাকে কুইন। এরপর শেষ রাউন্ড শুরু হয়। কুইন বুঝতে পারে সে 19 জনের বিরুদ্ধে একা লড়তে পারবে না, তাই সে নিজে স্বীকার করে নেয় যে সে হেরে গেছে। সে ফ্লোরের রেলিংয়ের উপরে দাঁড়িয়ে পড়ে। এখানে আরিসু বলে, আমি জানি তুমি এখন হেরে যাবে। গেম মাস্টার সবসময় তার নিয়ম মেনে চলে, কিন্তু মরে যাওয়ার আগে আমি তোমার কাছে একটা সত্য জানতে চাই। তুমি কি আমাকে বলতে পারো যে যদি আমরা সব গেম পার করে নিই তাহলে আমরা কি বাড়ি ফিরে যেতে পারবো? বেগম বলে, যখন সব গেম পার করে নিবে তখন সত্যিটা নিজেই তোমার সামনে চলে আসবে। এটা বলে সে রেলিং থেকেই ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখন লেজার এসে তাকে মেরে দেয়। এভাবেই তারা গেমটা জিতে যায়। যারা বেঁচে ছিল তারা নিজ নিজ বাড়ি ফিরে যায়, কারণ তাদের কাছে প্রায় 12 দিনের ভিসা ছিল। এরপর আরিসু আর উসাগি একটু পার্সোনাল সময় কাটানোর জন্য যায়। ঘুরতে ঘুরতে তারা সেই প্লেগ্রাউন্ডে পৌঁছায় যেখানে আকানের সে খেলা হয়েছিল, যেখানে তার পা চলে গিয়েছিল। তবে এখানের পানি আগের মতোই ছিল, অর্থাৎ না খুব ঠান্ডা না খুব গরম। এই খোলা জায়গার বাঁধকে একটা হট স্প্রিং বাঁধও বলা যায়। এই দুজন সেখানে আরাম করে গরম পানিতে বসেছিল। যদিও প্রথমে তারা আলাদা আলাদা জায়গায় ছিল, মাঝখানে একটা দেয়াল ছিল যাতে তারা একে অপরকে দেখতে না পারে। তাদের সামনে দুইটা বড় হাতি চলে আসে যেটা জঙ্গল থেকে শহরে এসেছে, এবং তারা কাপল। তারা একে অপরকে গরম পানিতে গোসল করাচ্ছিল। এই দৃশ্য দেখে উসাগের আরিসু দুজনেই কাছে এসে এই আশ্চর্য দৃশ্য উপভোগ করে। যাই হোক, সকালে দেখা যায় কুইনা হেঁটে হেঁটে শহরে পৌঁছেছে। সেই হাসপাতালে যেখানে তার মা ভর্তি ছিল। সে তাদের একটা পুরনো ছবি দেখতে পায়। এদিকে আমরা নায়োমিকে দেখি যে এখনো জঙ্গলে আছে এবং এখনো সে সেটা পার করতে পারেনি। সে একটি হরিণের মৃতদেহ দেখতে পায়। এরপর আমরা তার অতীত জীবন দেখি, যখন সে পুলিশের তদন্ত বিভাগের সদস্য ছিল। মৃতদেহের উপর গবেষণা করত সে, যাচাই করত যে সেটি হত্যা নাকি আত্মহত্যা। বর্তমানে নায়োমি ভাবছে, আমি আমার জীবনকে এভাবে বৃথা যেতে দিব না। অন্যদিকে চিসিয়া এবার খেলতে যাচ্ছে কিং অফ ডায়মন্ডের সাথে, যেটার স্থান হচ্ছে কোর্ট। এই খেলায় মোট 4 প্রতিযোগী থাকে। তারা হলেন এক ম্যাথমেটিশিয়ান, একজন হলো শেয়ার মার্কেট ডিল করা ধনী ব্যবসায়ী, আরেকজন হলো ফ্যাশন ইনফ্লুয়েন্সার, আরেকজন হলো চিসিয়া, এবং সর্বশেষ কিং অফ ডায়মন্ডস, যার নাম ছিল কেচি, যে আগে বিচারে একজন এক্সিকিউটিভ মেম্বার ছিল। তারপর খেলাটার নিয়ম বোঝানো হয়। সময়সীমা ছিল না, খেলা ছিল ট্যাবলেটের উপর থেকে 0 থেকে 100-র মধ্যে একটি নম্বর বেছে নিতে হবে। যারা নম্বর বেছে নিবে তাদের গড় বের করা হবে। তারপর সেই গড়কে 0.8 দিয়ে গুণ করা হবে। ফাইনাল নম্বর যেটা আসবে আর বাকিদের বেছে নেওয়া নম্বরের মধ্যে যে নম্বর গড় থেকে সবচেয়ে দূরে থাকবে তাদের 1 পয়েন্ট কাটা যাবে। যদি স্কোর -10-এ পৌঁছে যায় তবে উপরে থাকা সেল, যেটা তারাজুর মতো, সেটা থেকে সালফিউরিক অ্যাসিড বের হয়ে আসবে। মানে তারাজুর ভিতরে সমস্ত অ্যাসিড ওই ব্যক্তির উপর পড়ে যাবে। সবার উপর একটা করে তারাজু আছে। এরপর শুরু হয় এই অসাধারণ খেলা। প্রথমেই সবাই একে অপরকে বিশ্লেষণ করা শুরু করে। কেউ ভাবছে আমি যদি 36 বেছে নিই তো অন্যজন হয়তো 55 বেছে নিবে। কেউ ভাবছে আমি যদি 0 নিই আর কেউ 100 বেছে নিবে। এদিকে ম্যাথমেটিশিয়ান বেশি চিন্তা করছে, আর শেয়ার মার্কেটের লোকটাও নিজের মাথা খাচ্ছে, ভেবেই চলছে শেষ পর্যন্ত তারা কি নির্বাচন করবে। সবাই নিজ নিজ নম্বর বেছে নেয়। নম্বরগুলো হলো 15, 21, 14, 16 আর 17। এই সংখ্যাগুলোর গড় হয় 16.6। এটি 0.8 দিয়ে গুণ করলে পাওয়া যায় 13.2। 13.2 এর সবচেয়ে কাছাকাছি নম্বর হলো 14, যেটা ছিল কিং অফ ডায়মন্ডস, অর্থাৎ কেচে জিতে যায়। আর যার নম্বর গড় থেকে সবচেয়ে দূরে ছিল, অর্থাৎ ফ্যাশন ইনফ্লুয়েন্সার, তার পয়েন্ট কাটা পড়ে। এভাবে অনেক রাউন্ড চলে, কেউ জিতে কেউ হারে। এদিকে আমরা কেচির অতীত দেখতে পাই, যেখানে সে একজন আইনজীবী ছিল। এই মুহূর্তে তাকে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হায়ার করেছিল, যার প্রোডাক্টের খারাপ অবস্থার কারণে অনেক মানুষের মৃত্যু ঘটে। আর এই অবিচারের মামলায় সে বাঁচতে চেয়েছিল। কেচি বলে, স্যার আপনার প্রোডাক্টে নিশ্চয়ই কোনো ত্রুটি ছিল, যার কারণে দরিদ্র মানুষের জীবনহানি ঘটেছে। তখন ব্যবসায়ী বলে, দেখুন, ব্যবসা করার সময় ছোটোখাটো সমস্যা আসবেই। 4-5 জনের মৃত্যুর বিনিময়ে হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য তো নষ্ট করে দেওয়া যায় না। আদালত একটা ভুল রিপোর্ট দিয়ে দেন, যেখানে বলা হবে ওই মানুষগুলো অনেকদিন ধরে অসুস্থ ছিল। বর্তমান আরেকটি রাউন্ড শুরু হয়। এবার তাদের নম্বর ছিল 0, 1, 00 এবং 100। গড় হলো 20.2। এটি 0.8 দিয়ে গুণ করলে হয় 16.16। বেশ কয়েকটি রাউন্ডের পর সবাই নম্বর কমাচ্ছিল। অনেকে মাইনাস স্কোর নিয়ে খেলছিল। খেলার নিয়ম অনুযায়ী যিনি -10-এ পৌঁছাবেন তাকে সালফিউরিক অ্যাসিডে গোসল করানো হবে। এই গেমে সবার আগে মৃত্যুবরণ করে শেয়ার মার্কেটের ব্যবসায়ী, তারপর ম্যাথমেটিশিয়ান। এখন খেলায় বেঁচে আছে শুধু 3 জন, ফ্যাশন ইনফ্লুয়েন্সার, কিং অফ ডায়মন্ডস এবং চিসিয়া। 3 জনকে নিজেদের বুদ্ধি দিয়ে খেলতে হবে। যদি কেউ বড় নম্বর বেছে নেয় আর সে নম্বর গড় থেকে অনেক দূরে চলে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। তাই এবার সবাই চেষ্টা করছে যতটা সম্ভব ছোট নম্বর বেছে নিতে। এই মুহূর্তে 3 জনই এক অপরের মস্তিষ্ক পড়ার চেষ্টা করছে যে কে কি নির্বাচন করতে পারে। এখানে চিসিয়া নিজের অভিজ্ঞতা ব্যবহার করে হিসাব করতে শুরু করে। সে ভাবে
সাধারণত যখন 1 থেকে 100 পর্যন্ত নম্বর বেছে নেওয়ার সুযোগ থাকে তখন মানুষ বেশিরভাগ 50-এর উপরে ভাবতে থাকে, আর স্পষ্ট বা অবভিয়াস নম্বর যেমন 50, 60, 70 ইত্যাদি এগুলো সবাই এড়িয়ে চলে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা 3, 5, 8 এর মতো নম্বরকে অবহেলা করি। তাই যদি গড়ের হিসাব করা হয় তাহলে 62, 72, 74 বা 69-এর মতো নম্বর গড়ের দিকে থাকতে পারে, তবে 70-এর উপর কিছু নেওয়া মানেই ঝুঁকি। তাই চিসিয়া ভেবে নেই ও নিশ্চয়ই 62 বেছে নিয়েছে। অবশেষে দেখা যায় ঠিক তাই, সে 62 বেছে নিয়েছে। গড় বের হয় 22.93, আর এই গড়ের সবচেয়ে কাছাকাছি ছিল চিসিয়ার নম্বর। এভাবে চিসিয়া খেলায় জিতে যায়। আর যেহেতু ফ্যাশন ইনফ্লুয়েন্সার -10 পয়েন্টে পৌঁছে গিয়েছে, যার ফলে তার উপর সালফিউরিক অ্যাসিড পড়ে যায় আর তার ভয়াবহ মৃত্যু হয়। এখন খেলা রয়ে গেছে কেবল 2 জন, এবং এই মুহূর্ত থেকেই গেমের নিয়ম বদলে যায়। নতুন নিয়ম, যদি একজন 0 নেই আর অন্যজন 100 নেই তাহলে 100 নেওয়া ব্যক্তি জিতে যাবে আর 0 নেওয়া ব্যক্তির পয়েন্ট মাইনাস হবে। চিসিয়ার অতীত দেখা যায় যেখানে সে ছিল একজন ডাক্তার। এই সময় একটা ছোট বাচ্চার চিকিৎসা চলছিল, কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা আটকে যায়। তার মা অসহায়ের মতো দাঁড়িয়েছিল। চিসিয়া বলে, আমি হাসপাতালের ফান্ড থেকে কিছু টাকা বের করার চেষ্টা করি, তাহলে হয়তো চিকিৎসা দ্রুত করা যাবে। কিন্তু ঠিক তখনই তার সিনিয়র আসে আর বলে যে এই শিশুর আগে আমাদের নেতার নাতির চিকিৎসা করতে হবে। তারা হাসপাতালের জন্য মোটা অঙ্কের অনুদান দেয়, আর যেহেতু এই দুজনের একই অর্গান লাগবে তাই আমি চাই তুমি আগে নেতার নাতিকে বাঁচাও। কিন্তু চিসিয়া বলে, আগে তো সেই বাচ্চাটা লাইনে ছিল, জীবন বাঁচানোই আসল, তার সময় কম, এখনই চিকিৎসা দরকার। নেতার নাতির হাতে এখনো সময় আছে, এই সময়ের মধ্যে আমরা অন্য কোনো অর্গান জোগাড় করে নিতে পারবো। তখন সিনিয়র বলে, হাসপাতাল আবেগ দিয়ে না, পয়সা দিয়ে চলে। অবশেষে ইচ্ছা না থাকা সত্ত্বেও চিসিয়া সেই বিশেষ অর্গান নেতার নাতিকে দিয়ে দেয়, আর দরিদ্র বাচ্চাটি মারা যায় চিকিৎসা ছাড়াই। বর্তমান সময়ে চিসিয়া বলে, আমি জানি আপনি এখানে আসার আগে একজন আইনজীবী ছিলেন, তাই কিং অফ ডায়মন্ডস হওয়ার পর আপনি নিজেই এই নম্বর গেম নির্বাচন করেছেন। এতে কেচি উত্তর দেয়, একটা কথা বলো, যদি তোমার কাছে 10,000টা ভ্যাকসিন থাকে তাহলে তুমি কি করবে? সে প্রশ্ন করে, ধরো পুরো শহর একটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত আর তোমার কাছে আছে মাত্র 10টা ভ্যাকসিন, তুমি কাদের মাঝে সেটা বিতরণ করবে? চিসিয়া বলে, আমি সেই ভ্যাকসিনগুলো তাদের মাঝেই দিব যারা গরিব, অসহায় এবং যাদের বাঁচার সুযোগ কম। কারণ ধনী লোকদের জন্য তো সরকার আবার নতুন ভ্যাকসিন তৈরি করবে, কিন্তু এই গরিবদের যদি এই মুহূর্তে ভ্যাকসিন না মিলে তাহলে তারা বাঁচতে পারবে না। এ কথা শুনে কেচি ফিরে যায় নিজের অতীতে। এটা সেই দিন ছিল যেদিন মোমোকা, যিনি গেমের ডিলার ছিলেন, তাদের মধ্যে একটা গভীর কথোপকথন হয়। মোমোকা বলে, আমাদের গেমের কারণে অনেক মানুষ মরছে, আমি এটা সহ্য করতে পারছি না, আজই আমি নিজেকে শেষ করে ফেলবো। তুমি বলো, যদি মানুষের প্রাণ বাঁচানোর সুযোগ তোমার হাতে থাকতো তাহলে তুমি কি সেটা করতে? এই কথাগুলো কেচিকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়, তার বিবেক জেগে ওঠে। তাই এবার সে সিদ্ধান্ত নেয় সেই গেমে জিতবে না, কারণ যদি সে জিতে যায় তাহলে এই খেলা চলতেই থাকবে আর নতুন নতুন প্রতিযোগী আসবে আর মরবে, আর কেউ এই মৃত্যুর চক্র থেকে বের হতে পারবে না। তাই সে ইচ্ছে করে 0 নম্বর বেছে নেয়। অন্যদিকে চিসিয়া নেয় 100। এভাবে ধাপে ধাপে কেচির -10 পয়েন্ট পৌঁছে যায়, আর নিয়ম অনুযায়ী তার উপর ফেলে দেওয়া হয় সালফিউরিক অ্যাসিড, যার ফলে তার মৃত্যু হয়। আর চিসিয়া এই গেমে জিতে যায়। তবে এবার তার মনে কোনো আনন্দ ছিল না, তার চোখ খুলে গেছে। জীবনের গুরুত্ব এখন সে পুরোপুরি বুঝতে পেরেছে। অন্যদিকে আগুনি, যার অবস্থা ভীষণ খারাপ, এদিকে আকানে ভাবে আগুনি হয়তো আগের রাতের আক্রমণের কারণে মারা গেছে, যার কারণে তার ভেতরে ভয়ঙ্কর রাগ জন্ম নেয়। এবার সে প্রস্তুত স্পেডস কিংকে শেষ করার জন্য। তারপর একে একে আমাদের সামনে আসে অন্যান্য বেঁচে থাকা খেলোয়াড়রা, কুইনা, আরিসু উসাগি এবং শেষের দিকে নায়োমি। সবাই একসাথে এখন সিদ্ধান্ত নিয়েছে তারা এই গেম শেষ করেই ছাড়বে, আর তারপর নিজেদের আসল দুনিয়ায় ফিরবে। ওদিকে নিরাগি, যে এখন একা ঘুরে বেড়াচ্ছে এই পরিত্যক্ত শহরের মাঝখানে, সে যেন বারবার মৃত্যুর দ্বারপ্রান্তে গিয়েও মারা যাচ্ছে না। হঠাৎ করেই রাস্তায় সে দেখতে পায় একজন অচেনা লোককে, যার গলা কাটা, হাতে বন্দুক, আর সে নিরাগির কাছে কাঁদতে কাঁদতে অনুরোধ করে, প্লিজ আমাকে মেরে ফেলো, আমি মুক্তি চাই। নিরাগি ধীরে ধীরে তার কাছে গিয়ে তার মুখে বন্দুক সেট করে, কিন্তু গুলি চালায় না, বরং ঠান্ডা মাথায় বলে, তুই এত সহজে মরবি? যখন আমরা এখানে প্রতিদিন একটু একটু করে মরছি, তুই এত সহজে মরার সাহস কী করে পাস? এই কথা বলে সে লোকটিকে তিলে তিলে কষ্ট পেতে ছেড়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এখন কুইন অফ ডায়মন্ডস, জ্যাক অফ ডায়মন্ডস, কুইন অফ ক্লাবস, এই গেমগুলোতে দেখা যায় নায়োমি ও কুইনাকে। তারা আবার একত্রিত হয়েছে। যেহেতু তাদের ভিসা এক্সটেন্ড করতে হবে তাই তারা গেম খেলছে। এই কারণে তারা সবাই মিলে ঠিক করে তারা একসাথে খেলবে এবং একসাথেই জিতবে। প্রতিটি ফেস কার্ড গেম শেষ হলে যেমনটা হয়, একটা বিশাল বেলুন যেটা আকাশে বিস্ফোরিত হয়। এখন বাকি আছে মাত্র 2টি খেলা। এবার আমরা দেখি আরিসুকে। সে ঘুরতে ঘুরতে শহরের একদম মাঝখানে এসে দাঁড়ায়, আর তার মনে পড়ে যে একই জায়গায় একদিন সে তার বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল। এখন শহরটা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সে একটা বন্দুকে কয়েকটা গুলি পেয়ে যায়। ঠিক তখনই দূরে দেখতে পাই চিসিয়াকে। আরিসু বলে, তুমি এখনো বেঁচে আছো, আমি জানতাম তুমি সহজে মরবে না। চিসিয়া হেসে বলে, আমিও জানতাম
তুমি শেষ পর্যন্ত টিকে থাকবে। তাদের কথাবার্তা চলছিল, ঠিক তখনই সেখানে নিরাগী এসে পৌঁছায়। এবার যদি কথা বলি নিরাগীকে নিয়ে, তার দেহে ইতিমধ্যেই লাস্ট স্টেজ ক্যান্সার আছে। সে জানে মরতে তো হবেই, তাই তার ভেতরে সব আশা শেষ হয়ে গেছে। সে চায় যে কেউ তার সামনে আসবে সে তাকে মেরে ফেলবে। তার ভাবনা, যদি আমি মরি তাহলে সবাইকে নিয়ে মরবো। বাকি রইল চিসিয়া। সে এখন হয়ে গেছে একদম নিউট্রাল, না বাঁচার খুব ইচ্ছা আছে না মরার ভয়। ঠিক তখন নিরাগী নিজের হাতে থাকা বন্দুক থেকে গুলি ছোড়ে, যেটা গিয়ে লাগে চিসিয়ার গায়ে। এদিকে আরিসু নিজের জীবন বাঁচাতে তাড়াতাড়ি একটা গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে। দূর থেকে সে নিরাগীকে বোঝানোর চেষ্টা করে, তুই এমনিতেও মরবি, ভিসা শেষ হলেই তোকে লেজার মারবে। তবে এখন যদি তুই এই গেম বন্ধ হতে না দিস তাহলে যারা বাঁচতে চায় তাদেরও সুযোগ থাকবে না। আরেকদিকে গোলাগুলির আওয়াজে উসাগি এসে পড়ে চিসিয়ার পাশে। সে কাপা গলায় বলে, তুমি মরতে পারো না, আমরা তোমাকে বাঁচাবো, কিন্তু আমাদের শেষ গেম পর্যন্ত যেতে হবে। এ কথাবার্তা চলাকালীন সময়ই আকাশে ভেসে আসে আরেকটা বিশাল বেলুন। এটা ছিল স্পেডস কিং। এই বেলুন যেখানে যায় কিং সেখানে পৌঁছে যায়, আর এর সাথে গোলাগুলি শুরু হয়। খেলায় যতজন লোক ছিল, যতজনে জিতেছিল, তারা গোলাগুলির আওয়াজ শুনে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। কিন্তু কিংয়ের থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। এই বাদশার কাছে ছিল অ্যান্টি ট্যাঙ্ক গুলি, স্নাইপার, অ্যাসল্ট রাইফেল, শটগান, গ্রেনেড ইত্যাদি সব কিছু। সে সামনে যাকে পাচ্ছে তাকে গুলি করে দিচ্ছে। এরপর তার মুখ রিভিল হয়। সে একজন প্রাক্তন সেনা এবং স্পেশালি ট্রেন্ড কিলার। একসময় সেও একজন প্রতিযোগী ছিল, কিন্তু এখন তাকে বানানো হয়েছে স্পেডস কিং। তাছাড়া তার গুলি শেষ হলেই বেলুন থেকে তাকে নতুন গুলি সরবরাহ করা হচ্ছিল। এই ভয়াবহ পরিস্থিতিতে সবাই মিলে একটা প্ল্যান বানায়। আগুনি বলে, আমি ওকে ডাইভার্ট করব, তোমরা একটা সরু গলির মধ্যে আমার জন্য অপেক্ষা করো। আর আরিসু মনে করিয়ে দেয়, চিসিয়া আগে এখানে একটা জায়গা দেখিয়েছিল, সেই জায়গাটা কাজে লাগাতে হবে। তারা একটা বোমা তো বানিয়েছিল, কিন্তু তার ধ্বংস ক্ষমতা খুব একটা বেশি ছিল না। তারা পরিকল্পনা করে যে যদি গ্যাস দিয়ে চারপাশ ভরিয়ে দেওয়া যায় বা এমন জায়গায় ব্লাস্ট করা যায় যেখানে গ্যাস জমে আছে, তাহলে বিস্ফোরণ অনেক বড় হবে। যেহেতু স্পেডস কিং বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল, সেজন্য কোনো গুলি তাকে কিছু করতে পারছিল না। আর ক্লোজ কম্ব্যাটে সে ছিল একেবারে ভয়ঙ্কর। যেই তার কাছে যেত সে হেরে যেত। এখন সময় আসে পরিকল্পনা বাস্তবায়নের। সবাই তাদের অবস্থানে চলে যায়। এদিকে আগুনে এগিয়ে আসে তার মনোযোগ সরানোর জন্য। কিং চাই একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, আর তার নজর আগে থেকেই আগুনের উপর ছিল, তাই সে 1 ভার্সেস 1 ফাইট করতে এগিয়ে আসে। পরিকল্পনা অনুযায়ী তার একটা সরু গলির মধ্যে ঢুকে পড়ে, যেখানে বাকি সবাই মিলে তাকে ঘিরে ফেলে। কিন্তু স্পেডস কিং ছিল একাই 100, অ্যাথলেটিক, শক্তিশালী এবং ভয়ানক ট্রেন্ড। সে যার কাছে যেত চাকু দিয়ে ছুরিয়াঘাত করত, ঘুষি মারত, গুলি চালাতো। এক এক করে সে সবাইকে মারতে থাকে। আর এমন করতে করতে কুইন আহত হয়, নায়োমি মার খায়, উসাগির পায়েও ছুরি লাগে। সে সবার অবস্থা একদম খারাপ করে দেয়। এদিকে আরিসু এক ছোট শপিং মার্টে ঢুকে সেখানে যত পারফিউম ছিল সবগুলো খুলে ঘরে গ্যাস ভরে দেয়। তারপর সে নিজের দিকে স্পেডস কিংকে আকর্ষণ করে। এবার আমি তো একাই আছি। কিং তখন এদিক ওদিক চিন্তা না করি তার দিকে ছুটে আসে, কিন্তু সে জানতো না এই হলরুমে পুরো গ্যাস ভর্তি। যখনই সে আরিসুকে গুলি চালাতে যায়, আগুনি সেখানে পৌঁছে যায়। ঠিক তখনই তারা দুজনে একসাথে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে বোমা ছুড়ে দেয়, আর আগুনি একটা গুলি চালাতেই ধ্বংসলীলা। সেখানে এক বিশাল বিস্ফোরণ হয়, যেখানে কিংয়ের শরীর তো এক প্রকার ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিন্তু আরিসুর আগুনির অবস্থাও খুব খারাপ হয়ে যায়। আগুনি বলে, আমার এখনো বিশ্বাস সে বেঁচে আছে, তুমি বাকি সবাইকে দেখো, আমি ওর কাছে যাচ্ছি ওর কাজ শেষ করতে। এরপর আগুনি তার সামনে দাঁড়ায় আর বলে, তুই বহু লোককে হত্যা করেছিস, আজ তোকে মারতে কোনো দ্বিধা হবে না। কিন্তু তখন কিং নিজে থেকেই বন্দুক এগিয়ে দেয় আগুনির হাতে। ঠিক তখনই তার অতীত দেখা যায়। সে ছিল এক সেনা, যেখানে তার পুরো ইউনিট আহত হয়েছিল। এক বন্ধু তাকে বলে, আমি আর চলতে পারবো না, তোমার বোঝা হয়ে যাবে, শুধু আমাকে গুলি করো। প্রথমে সে রাজি হয় না, কিন্তু মিশন শেষ করার জন্য বাধ্য হয় এবং নিজের বন্ধুকে গুলি করে দেয়। একই জিনিস এবার আগুনি করে, সে বন্দুক চালায় আর স্পেডস কিংয়ের খেলা শেষ করে দেয়। কিংকে মারার পর আগুনি যখন নিজেকে শেষ করতে যাচ্ছিল, ঠিক তখনই হ্যাটার তার সামনে এসে দাঁড়ায়, অর্থাৎ হ্যালুসিনেশন। সে বলে, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছিস? এখনও তো আরেকটা গেম বাকি আছে, কুইন অফ হার্টস। তুই কি নিজের বাড়ি যেতে চাস না? যাই হোক, তাদের জন্য আর মাত্র একটি খেলা বাকি, সেটা হচ্ছে কুইন অফ হার্টস। যারা এখনও খেলতে সক্ষম তাদের ডাকা হয় এই শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে। সেখানে এক বিশাল বেলুন দেখা যায়, যার উপরে উঠছে কুইন অফ হার্টসের পতাকা। এখন পর্যন্ত যারা জীবিত ছিল তাদের মধ্যে খেলার জন্য দুজনই বেঁচে ছিল, আরিসু আর উসাগি। তারা দেরি না করে সোজা উঠে যায়। বিল্ডিংয়ের সবচেয়ে উপরের ফ্লোরে পৌঁছে তারা দেখে এখানে একটা সুন্দর উৎসবের মতো পরিবেশ। আর তখনই সামনে আসে সেই রহস্যময় নারী। তাদের সামনে দাঁড়িয়ে এই 52 কার্ডের শেষ খেলোয়াড় কুইন অফ হার্টস তাদের গেমের নিয়ম বলে, তা হচ্ছে কোনো টাইম লিমিট নেই, শুধু 3 রাউন্ড পর্যন্ত খেলতে হবে। তুমি জিতো বা হারো, 3 রাউন্ড খেললেই তুমি জিতে যাবে, কিন্তু মাঝপথে যদি খেলা ছাড়ো তাহলে তুমি হেরে যাবে। এখন এই বল খেলার রুলস বা ডিটেলস খুব একটা বলা হয়নি, শুধু জানানো হয় এটি ইংল্যান্ডে খেলা হয়।
এবং জাপানে জনপ্রিয় নয়। এদিকে উসাগে ছিল গুরুতর আহত, তার পায়ে গুলি লেগেছিল, অনেক রক্ত ঝরছিল, আর বেগম ছিল একেবারে ধীরে গতিতে খেলতে ইচ্ছুক। আরিসু বলে, চটপট খেলো, আমাকে আর উসাগিকে আমাদের জগতে ফিরে যেতে হবে। কিন্তু বেগম বলে, না না, আমাকে সসময় নিয়ে খেলতে দাও, চলো আগে এক কাপ চা খাই, তারপর আরামে খেলতে যাব। তাই তারা বাধ্য হয়ে চা খেতে বসে। তখনও মাত্র 2 রাউন্ড শেষ হয়েছিল। শেষ রাউন্ড বাকি ছিল, যেটার উপর নির্ভর করছিল এই পুরো পৃথিবীর ভবিষ্যৎ। চা খেতে খেতে তাদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খায়। আর তখনই আরিসু বেগমকে জিজ্ঞেস করে, তুমি তো নিজেও একসময় প্লেয়ার ছিলে, তাই না? তোমাকে যেহেতু ফেস কার্ড দেওয়া হয়েছে, তাহলে তুমি তো জানো সব শেষে আসলে কি হবে। এই খেলাটা জিতে গেলে আমরা কি আমাদের আসল দুনিয়ায় ফিরে যেতে পারবো? আর এখান থেকেই শুরু হয় একটা মস্তিষ্কের খেলা, মানে মাইন্ড গেম, যেখানে বেগম বলে, তোমাকে যে সত্যিটা বলবো তুমি হয়তো সেটা মেনে নিতে পারবে না। বেগম বিভিন্ন অল্টারনেট থিওরি বলতে শুরু করে তাদের সময় নষ্ট করার জন্য, যেটা সংক্ষেপে বলতে গেলে সে বলে, ভাবো তো, যদি আমরা আমাদের আসল দুনিয়া থেকে 1000 বছর এগিয়ে থাকি, যেখানে সবকিছু চালাই এআই, এই পৃথিবী হয়তো এলিয়েনরা চালায়, বা এটা কোনো ধনী লোকদের উচ্চবিত্ত গেম প্ল্যান, আর আমরা হয়তো তাদের হাতের খেলনা। আরিসু বিশ্বাস করতে পারছিল না এই কুইন যা বলছে তা সত্যি কিনা। এখানে আবার একটা নতুন দুনিয়া দেখানো হয়, যেখানে দেখা যায় যখন আতশবাজি হচ্ছিল তখন আরিসুর বন্ধুরা একটা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা গিয়েছিল। আরিসুর গায়েও সেই গাড়ি উঠে গিয়েছিল, কিন্তু ডাক্তার অলৌকিকভাবে তার প্রাণ বাঁচায়। এরপর তার কাছে একজন সাইকিয়াট্রিস্ট এসে বলে, তুমি এখন অচেতন অবস্থায় আছো, তোমার মস্তিষ্ক কল্পনার দুনিয়া বাস করছে, আমি তোমার মনকে জাগিয়ে তোলার চেষ্টা করছি, আর এখন অবধি তুমি যত সময় পার করেছো সেই সব কিছু ছিল তোমার ব্রেনের এক অবাস্তব চিন্তা। আরিসু হতবাক হয়ে বলে, এসব যদি শুধু অবাস্তব হয়, আমি এবং আমার বন্ধুরা তো রক্তাক্ত ছিলাম, তাহলে যে রক্ত বের হচ্ছিল সেটা কিভাবে সম্ভব? এই সময় উসাগি সেখানে হাজির হয়, তার শরীর থেকে রক্ত ঝরছিল। আরিসু জোর দিয়ে বলে, যদি এটা কল্পনা হতো তাহলে রক্ত সত্যি বের হতো না। তারা তখন দেয়ালে সেই পেন্টিংটাও দেখতে পায়, যেটা ঠিক সেই গেমের স্থানটার মতো লাগছে। সাইকিয়াট্রিস্ট আবার বলে, তুমি যেমন আমার রোগী, উসাগিও আমার রোগী, দুজনে এক সড়ক দুর্ঘটনায় স্মৃতি হারিয়েছ। আমি চেষ্টা করছি তোমাদের মেমোরি ফিরিয়ে দিতে। এইভাবে সকল ধরনের চেষ্টার প্রয়োগ করে সাইকিয়াট্রিস্ট আরিসুকে মানিয়ে নেয় দ্বিতীয় রাউন্ডে খেলা ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু উসাগি বুঝতে পারে এটা একটা ইলিউশন, মানে মায়া, একটা নতুন মাইন্ড গেম, যেটা তাদের মানসিকভাবে দুর্বল করতে চাইছে। তখন উসাগি বলে, তুমি আমার সবসময় বলেছিলে ভালোবাসা মানে কি। আমি বলেছি তুমি আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ। আমার কথা মনে রেখে খেলা থেকে বের হইও না, এইসব একটা ছলনা। এই সময় আরিসুর মনে একে একে সব স্মৃতি ফিরে আসে, যে সে কোথায় কোথায় গেম খেলেছে, কখনো অফশোরে, কখনো টানেলে, আর কখনো রাস্তায়। এইসব দৃশ্য তাকে মনে করিয়ে দেয় যে সব কল্পনা না, সবই বাস্তব। আর সেই মুহূর্তে আরিসুকে বিশ্বাস করানোর জন্য উসাগি নিজের হাত কেটে ফেলে, রক্ত ছুটে বের হতে থাকে। এখন সে প্রায় মৃত্যুর মুখে। আর আরিসুকে বলে, তুমি খেলা ছেড়ো না, তৃতীয় রাউন্ড শেষ করো, ওরা আমাদের ধোঁকা দিচ্ছে। তখন গিয়ে আরিসু নিজের কল্পনা দুনিয়া থেকে বের হয়ে আবার নিজের মধ্যে ফিরে আসে, আর শুরু হয় চূড়ান্ত ফিনিশিং পর্বের প্রস্তুতি। আরিসু সাইকিয়াট্রিস্টকে বলে, আমি এই খেলা শেষ করব, আমি ছেড়ে যাব না। এরপর আবার এই গেম শুরু হয়। এবার চলছে গেমের তৃতীয় রাউন্ড। যেহেতু খেলতে খেলতে রাত হয়ে যায়, তাই এই তৃতীয় রাউন্ড জিতে গেল কুইন অফ হার্টস। তবে খেলার নিয়ম ছিল, এই খেলা জেতা বা হারার কারণে কাউকে চাপ দেওয়া যাবে না, শুধু 3 রাউন্ড সম্পূর্ণ খেলতে হবে। আর যেমন তারা সবাই 3 রাউন্ড খেলেই ফেলেছে, তাই তারা হলেন এই গেমের বিজয়ী। অন্যদিকে যেহেতু ফেস কার্ডের যেসব চ্যালেঞ্জার্স, যেমন কিং অফ ক্লাবস, কুইন অফ ক্লাবস, কিং অফ স্পেডস, কিং অফ হার্টস, যদি তারা তাদের কাজ শেষ করতে না পারতো তাহলে তাদেরকে মেরে ফেলা হতো। তাই এবার কুইন অফ হার্টসকেও মেরে ফেলা হয় লেজার দ্বারা। এরপর একটা চূড়ান্ত ঘোষণা করা হয় ভীষণ আতশবাজির মধ্যে দিয়ে। ঘোষণা করা হয়, তোমাদের সামনে এখন 2টো পথ খুলে যাবে। 1, আপনার ছেলে আজীবনের জন্য এখানের নাগরিক হয়ে যেতে পারবেন। 2, এমন এক জগতে চলে যেতে পারবেন যেখানে আপনাদের পুরনো কিছুই মনে থাকবে না, আপনাদের জীবন আগে যেমন ছিল তেমনই থাকবে। তবে এখানে আপনার চারপাশে কে ছিল বা কে ছিল না তা কোনো কিছুই মনে থাকবে না। আর এই ঘোষণা শুধু এই দুজনের জন্য নয়, বরং এখানে যারা বেঁচে আছে, অর্থাৎ যাদের ভিসার মেয়াদ শেষ হয়নি, তাদের সবার জন্যই। এবার এখানে আরিসু তার পুরনো বন্ধু কারুবে আর ছোটার কথা মনে পড়ে। সে ভাবতে থাকে, ইস, যদি আমার বন্ধুরা এখন পাশে থাকতো, আমাদের জীবন এখন অন্যরকম হতো। এভাবে সব বন্ধুদের স্মরণ করে সে সিদ্ধান্ত নেই, আমি আমার আসল দুনিয়ায় ফিরে যেতে চাই। সাথে উসাগিও আরিসুর মতোই তার দুনিয়ায় ফিরে যেতে চাই। এরই সাথে বাকি কেউ কেউ তাদের আসল দুনিয়ায় ফিরে যেতে চায়। কিন্তু যেই 2 বন্ধুকে আমরা জেলে দেখেছিলাম, অর্থাৎ ইয়াবার জেমস, তারা এখানেই থাকতে চাই। তো সবার বক্তব্য নেওয়া হয়েছে, এখন প্রতিদান দেওয়ার পালা। কিছুক্ষণ পর আমরা সেই সময়টা দেখতে পাই যখন আতশবাজি হচ্ছে, যেখানে কারুবে আরিসুকে তার কাঁধে তুলে ঘুরিয়ে দিচ্ছে আর ছোটা ভিডিও করছে। পুরো শহরে তারা হাসি আনন্দ করছে, সাথে তাদের কারণে গাড়ির অ্যাক্সিডেন্টও হয়। তবে এখানে গেমের প্রত্যেক প্লেয়ার উপস্থিত আছে, কেউ নিজের বাড়ি যাচ্ছে,
কেউ চাকরিতে আর কেউ মজা করতে। তখনই 1 সেকেন্ডের জন্য সবাই আতশবাজির মতো কিছু একটা দেখে, যেটা ছিল আসলে মিটিওর শাওয়ার। যদি একটু সহজে বলি, মিটিওর শাওয়ার মানে হলো আকাশ থেকে উল্কাপিণ্ডের বৃষ্টি হওয়া। উল্কাপিণ্ড বলতে আকাশে যে ভাসমান পাথরগুলো থাকে আর কি, যেগুলো দ্রুত পৃথিবীতে এসে পড়ে। সেই সময় ঠিক এমনটাই ঘটেছিল। প্রায় পুরো টোকিও শহর এই উল্কাপিণ্ডের আঘাত পেয়েছিল। সব জায়গা ধ্বংস হয়ে গিয়েছিল। মৃত্যুর মণ্ডলে ছিল চারপাশে। অনেক মানুষ মারা গিয়েছে। তারপর দৃশ্য শিফট হয় হাসপাতালে, যেখানে আমরা আরিসুকে দেখতে পাই, যার এখনই জ্ঞান ফিরেছে। ডাক্তার এসে বলে, আমরা ভাবছিলাম তুমি মারা গেছো, কারণ তোমার শ্বাস প্রশ্বাস আর হার্ট পুরো 5 মিনিট থেমেছিল। আমরা সবে আশা হারিয়ে ফেলেছিলাম। আসলে টোকিওতে যখন মিটিওর শাওয়ার আঘাত করে, তখন সেখানে উপস্থিত সবাই একটা অচেতন অবস্থায় চলে যায়। এই কারণেই এতদিন ধরে তারা গেমগুলো খেলছে এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এখানে একজন যত বেশি সময় জাগ্রত থাকে, ততটাই সে গেমের শেষ পর্যন্ত বেঁচে থাকে। প্রথম গেমে কয়েকজন প্রতিযোগী শুরুতেই মারা যায়। তাদের অর্থ হলো, যখন উল্কাপিণ্ড আঘাত করে তারা 1 সেকেন্ডের মধ্যে বা এর চেয়ে কম সময়ে মারা যায়। সুতরাং গেমের ভেতরেও তারা দ্রুত মারা যায়। আর যাদের 2 মিনিটের মধ্যে সচেতন মস্তিষ্ক ছিল, তারা হয়তো 8 বা 10টি গেম খেলেছে। আরিসু, যে বায়োনগার্ডের পুরো গেম জিতে ফেলেছিল, তাই সে পুরো 5 মিনিটের জন্য কোমাতে ছিল, যেটা সেই দুনিয়ায় অনেক দিনের সমান। এরই সাথে সেখানে আমরা চিসিয়া এবং এই গেমের অন্যান্য সদস্যরাও দেখতে পাই, যেমন কুইনা, যিনি তার মাকে দেখতে পান, ছোট এক ছেলে যার মা বাবা এই দুনিয়ায় জীবিত, এবং আরও অনেক সদস্য। সেখানে আরিসু উসাগির সঙ্গে দেখা করে। সে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে চিনি? আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল? কিন্তু তাদের পুরনো জীবন সম্পর্কে কোনো কিছুই মনে থাকে না। কয়েকদিন পর আমরা দেখি একটা টেবিলের উপর অনেক পাতা ছড়িয়ে আছে। প্রথমে নাম্বার কার্ডগুলো উড়ে যায়, তারপর ফেস কার্ডগুলো, সবশেষে রয়ে যায় জোকারের পাতা। এখন এই জোকারকে, যার মানে হলো খেলা এখনও শেষ হয়নি। তার মানে একটা কার্ডের খেলা বাকি আছে, যেটা না জানি কী লেভেলের হতে চলেছে। আর এই বিশাল সাসপেন্স দিয়ে শেষ হয় সিজন 2। সিজন 3 রিলিজ দিয়েছে কয়েকদিন আগে। তো শ্বাসরুদ্ধকর সিজন 3 নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।